আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় তাকদির ইসলামিক টিভির শ্রোতা ও বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তাকদির ইসলামিক টিভির পরিবেশনায় আজকের গল্প সে আমার পৌষ মাস, আর আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আলী। গল্পটি লিখেছেন মোর্শেদা হোসেন রুবি। ভিডিও এডিটিং করেছেন জিয়ার জাহিদ। তো চলুন দেরি না করে গল্পে ফিরি। আজকের গল্প সে আমার পৌষ মাস। তুমি নিশ্চয়ই ওই ব্যাটার সামনে নিজের চাঁদ মুখের প্রদর্শন করেছ, নয়তো সে জানলো কিভাবে যে তুমি পেত্নী না উর্বশী? গরমে হাঁসফাঁস লাগছিল তো কি করব? তাহলে জিলবাব পরারও দরকার নেই, ওটাও বাদ দিয়ে দাও, ঠান্ডা লাগবে। রাজের স্বরে চাপা রাগ। পৌষী নিজের ভুল বুঝতে পারছে। ঠাট্টা করতে গিয়ে মৌচাকে ঢিল মারা হয়ে গেছে। রাজ যে এতটা রেগে যাবে বুঝতে পারেনি। আপোষের সুরে বলল, আচ্ছা সরি, এত রাগ করছো কেন? আমি পারতপক্ষে আর ওনার সামনে যাব না, হলো তো? পারতপক্ষে না, একদম যাবে না, কথা বুঝেছ? বুঝেছি। রাজের বাবার শরীরটা গত কয়েকদিন ধরেই ভালো যাচ্ছে না। বিশেষ করে বোন যাবার পর থেকে তো আরও মুষড়ে পড়েছে লোকটা। মনে মনে প্রচণ্ড বিরক্তি জন্মালেও রাগটা ঠিক প্রকাশ করতে পারেন না রানী। স্বামীর এমন অসুস্থ মুহূর্তে তাকে কথা শোনাতেও ইচ্ছে করে না। এদিকে নীরাটাও দিনকে দিন হাতের বাইরে চলে যাচ্ছে। তার হাবভাবও আজকাল মোটেই সুবিধের ঠেকছে না রানীর কাছে। মাঝে মধ্যেই বান্ধবীর বাসার কথা বলে উধাও হয়ে যাচ্ছে মেয়েটা। বোঝাই যাচ্ছে বাপের অসুস্থতার পূর্ণ সুযোগ নিচ্ছে সে। তার মধ্যে তার বুদ্ধিমান ছেলেটার ভাবগতিকও ভালো না। তিনি খেয়াল করে দেখেছেন পৌষী যাবার পর থেকেই রাজের এই উদাসীনতা। ছেলে যে এখন আগের মতো আড্ডা, বন্ধুবান্ধব, গান বাজনা বন্ধ করে দেবদাস সেজে ঘুরে বেড়াচ্ছে, এটা তার চোখ এড়ায়নি। কেমন মনমরা হয়ে থাকে তার সদা হাস্যময় ছেলেটা। একমাত্র ফিড এলেই দুজন গুজুর গুজুর করে, নয়তো অফিস শেষে ঘরের ভেতর ঘাপটি মেরে পড়ে থাকে। এছাড়া যেন ওর আর কোনো কাজ নাই। রানী যার পর নাই বিরক্ত। তাই আজ সিদ্ধান্ত নিয়েছেন ছেলের সাথে সরাসরি কথা বলবেন তিনি। কেননা রাজ তার হৃদয়ের অর্ধেক। 3 মেয়ের কিছু হলেও রানীর এতটা খারাপ লাগে না যতটা লাগে রাজের কিছু হলে। আজ তাকে জানতেই হবে সেরকম ছন্নছাড়া আচরণ করছে কেন। এতটা ভেঙে পড়ার মতো কি হয়েছে তার? কই সিথির সাথে ব্রেকআপের পরও তো সে এমন করেনি, তাহলে এখন কি? ভাবতে ভাবতেই ছেলের ঘরে চলে এলেন রানী। রাজকে সাধারণত রাতেই একা পাওয়া যায়, নয়তো ছুটির দিন ছাড়া ওকে পাওয়া মুশকিলই বলা চলে। এসব ভেবেই ছেলের ঘরে এলেন রানী। কিন্তু রাজের ঘরে ঢোকার আগেই ফোন কনভারসেশনটা কানে চলে এলো তার। থমকে গেলেন তিনি। ষষ্ঠ ইন্দ্রিয় বলছে কথাগুলো তার শোনা দরকার। ফলে রাজের ঘরে আর প্রবেশ করলেন না। বাইরের অন্ধকারেই চুপ করে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে রইলেন কথাটা শুনতে। অপর দিকের কথা শোনা যাচ্ছে না ঠিকই, কিন্তু এ পাশের কথা শুনে ও পাশের কথা অনুমান করে নিতে কষ্ট হয় না। রানী কান পেতে শুনতে লাগলেন কথাগুলো। কি ব্যাপার, সকাল থেকে ফোন দিচ্ছি, ফোন ধরো না কেন? ব্যস্ত মানে? এত কিসের ব্যস্ততা যে আমার ফোনটা ধরার সময় হয় না তোমার? জরুরি বলেই তো ফোন দিয়েছি। শোনো, আম্মু কিন্তু আমাকে সন্দেহ করছেন, আর আম্মুকে তো তুমি চেনো, হাঁ করতেই হাট খোলা বুঝে ফেলেন। ওনার কাছে বেশি দিন আমাদের বিয়ের ব্যাপারটা লুকিয়ে রাখা যাবে না। আম্মু ঠিকই ধরে ফেলবে। আজকাল আমার সব কিছুতেই তার কড়া নজরদারি। তা তোমার ওইদিকে কি অবস্থা? না, বাপ্পির শরীরটা এখনও পুরোপুরি ভালো হয়নি। বাপ্পির শরীরটা ভালো থাকলে তবু না হয় কথাটা বলার ঝুঁকি নিতাম, কিন্তু এখন তো সেই সাহসও পাচ্ছি না। যাই হোক, আমার মনে হয় এটা বেশি দিন চেপে রাখা সম্ভব হবে না। আমি তোমাকে এ ব্যাপারে বলার জন্যই ফোন দিচ্ছিলাম। আচ্ছা আমি রাখি, খুব ঘুম পাচ্ছে, সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে। কি চুমু, মায়ের খাইছো? কথা শেষ করে ঘুরে দাঁড়াতেই মনে হলো অন্ধকারে কেউ দাঁড়িয়ে আছে। বাইরের জায়গাটা একেবারে অন্ধকার হয়ে আছে। অন্যদিন রাজের ঘরে টিউবলাইটের আলোয় বাইরে এসে পড়ে আলোকিত হয়ে যায় জায়গাটা। আজ তো বারান্দার বাতিটাও জ্বালানো হয়নি। সাধারণত সন্ধে হলেই রাজের ঘরের বারান্দার বাতিটা জ্বালিয়ে দেয় কেউ না কেউ। আজ সেটাও কেউ করেনি। ফলে আবছা অন্ধকারে কে দাঁড়িয়ে আছে সেটা বোঝার জন্য কয়েক পা এগোতেই হঠাৎ মায়ের মুখোমুখি পড়ে যেতে হলো ওকে। চমকে উঠলেও প্রথমেই মনে হলো নিশ্চয়ই ফোনের কথাগুলো শুনেছেন আম্মু। রানীর দু চোখে রীতিমতো আগুন জ্বলছে। সন্তানের বিশ্বাসঘাতকতা তার বুকের পাঁজর আজ ভেঙে গুড়িয়ে দিয়েছে। রাগে অন্ধ হয়ে নিজের অজান্তেই প্রবল চর কষালেন রানী। আর সেই চরের শব্দটা নিজের ঘরের ভেতর থেকেই শুনতে পেল রাজ। কয়েক সেকেন্ড অপেক্ষা করে কান পাততেই শব্দটা আরেকবার এলো। এবার একবার না, পরপর কয়েকবার ধূপ ধাপ চড়াত। প্রায় লাফ দিয়ে উঠে দ্রুত বাইরে এসে বারান্দার বাতি জ্বালালো রাজ। সামনের দৃশ্য দেখে প্রথমটায় স্তম্ভিত হয়ে গেল। আম্মু প্রায় ঝাঁপিয়ে পড়েছেন নীরার উপর। বিস্ময়ের প্রাথমিক ধাক্কা কাটিয়ে আগের কাজটাই আগে করল সে। দ্রুত বোনকে টেনে নিজের পেছনে এনে আম্মু আর নীরার মাঝখানে দেয়াল হয়ে দাঁড়ালো রাজ। রানী তখনও উন্মত্তের মতো রাজের ফাঁক ফোকর গলে মেয়েকে ছোঁয়ার চেষ্টা করছেন আর চাপা স্বরে বকছেন, রাজ তুই সর, ওই মেয়ের সব প্রেম আমি আজ নিমুড়ে বার করব, তুই সর বলছি। না, আমি সরব না, আগে তুমি মারামারি বন্ধ করো আর শান্ত হও। ভালো করেই জানো বাপ্পির শরীর ভালো না। হইচই শুনে উঠে এলে সেটা কারোর জন্যই ভালো হবে না। তুমি আমার ঘরে এসো তো। এই নীরা, তুইও আয়। নীরা পেছন থেকে ভাইকে ধরে রেখে ভীত ভঙ্গিতে রাজের ঘরে ঢুকল। রানীকেও তাই করতে হলো, কারণ তিনি জানেন রাজের বাবা এসব জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে।
কিন্তু তিনি নিজ কানে শুনেছেন নীরা বিয়ে করে ফেলেছে। টেনশনে মাথাটা খারাপ হওয়ার দশা। হায় আল্লাহ, এখন কি হবে? মীরারই এখনও বিয়ে হয়নি, আর এই মেয়ে। একরকম টলতে টলতে রাজের ঘরে ঢুকে ধপ করে বিছানায় বসে মাথায় হাত রাখলেন তিনি। নীরা তখনও ভাইকে ঢাল বানিয়ে নিজেকে আড়াল করে রেখেছে। রাজ ওর হাত ছাড়িয়ে মায়ের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসল। কি হয়েছে বলবে আমাকে? রানীর দু চোখে লালচে আভা। তিনি একটু জোরের সাথে নিঃশ্বাস ফেলছেন। নীরার খবর ফাঁস হওয়ার পরবর্তী অবস্থার কথা ভেবেই অস্থির লাগছে তার। রাজের বাবা কি রিয়্যাক্ট করবেন কে জানে। কি হয়েছে বলো না? রাজ তাগাদা দিতেই ফোঁস করে উঠলেন রানী। আমাকে জিজ্ঞেস করছিস কেন? তোর বোনকে জিজ্ঞেস করতে পারিস না? ওই অসভ্য মেয়েটাকে জিজ্ঞেস কর কাকে বিয়ে করেছে সে। আমার মান সম্মান সব ধূলিসাৎ করে দিল এই মেয়েটা। ও আল্লাহ, মানুষের কাছে আমি মুখ দেখাবো কি করে? রানী মুখে আঁচল গুজে ফুপিয়ে উঠলেন। হতভম্ব রাজ উঠে দাঁড়িয়ে নীরার মুখোমুখি হলো। নীরা, কি হয়েছে? আম্মু এসব কি বলছে? কথা কি সত্যি? রাজও নিজে বিভ্রান্ত বোধ করছে। নীরাকে প্রশ্নগুলো করতে গিয়ে বারবার একটা কথাই মনে পড়ছে, যে কাজের জন্য নিজেকে সে অপরাধী মনে না করে, সেই একই কাজের জন্য বোনকে অপরাধী ভাবা কতটা যুক্তিসঙ্গত। বিবেকের তাড়নায় রাজও নিজে যথেষ্ট বিব্রত বোধ করছে। ওদিকে আম্মু কাঁদতে শুরু করে দিয়েছেন, এদিকে নীরাও কান্নার ভান করছে। যদিও ওর চেহারা বলে না ওর কান্না আসছে। অযথাই মুখটাকে বিকৃত করে রেখেছে পাজি মেয়েটা। নতুন জায়গা, নতুন পরিবেশ সাহেদার কাছে মন্দ না লাগলেও পৌষির জমও বেশ কষ্টের হয়ে উঠেছে। মাত্র কয়েক মাসের অভ্যাস বাদ দিলেও মাত্র 2 দিন আগে করা একটা সই ওর সমস্ত স্বস্তি কেড়ে নিয়েছে। ওই সইয়ের মাধ্যমেই ওর জীবনে একটা অপরিহার্য অংশ হয়ে উঠেছে রাজ। দিনরাত রাজের চেহারা, ওর হাসি, কথা বলার ভঙ্গি, পাগলামিগুলো চোখে ভাসে। বিশেষ করে বিয়ের আগ মুহূর্তের ওই পাগলামিটা পৌষির জন্য এক স্মরণীয় ক্ষণ হয়ে আছে। সত্যি বলতে রাজ ওই দিন জেদ না করলে ওদের বিয়েটাই হতো না। তবে পৌষি নিজেও দুর্বল ছিল, নইলে ওই দিন প্রতিবাদ করার শক্তি পায়নি কেন? পরে নিজেই বুঝতে পেরেছে রাজকেই সে মনে মনে চেয়ে এসেছে সবসময়। অল্প বয়সের আকর্ষণ সত্যি বড় কঠিন। বয়সের পথ পরিক্রমায় সেই আকর্ষণ মিয়ে গেলেও পুরোপুরি মুছে যায় না। একটা কঠিন দাগ হয়েই রয়ে যায়, যা কোনোদিন মোছা যায় না। রাজ তার কাছে তেমনই একজন। আজকাল ওর সাথে অন্তত একবার কথা না হলেও অস্থিরতা কাজ করে, যেমন আজ করছে। এর কারণ হলো রাজ এখনও ফোন করেনি, অথচ এখানে আসার পর থেকে গত 7 দিন ধরে প্রতিদিনই ফোন করছে রাজ। আজই ব্যতিক্রম। সারা দুপুর রাজের অপেক্ষায় থেকে এখন নিজেও ফোন করতে পারছে না, কারণ আম্মু শুনতে পাবে। এমনিতে রাজও ঠিক মধ্য দুপুরেই ফোন করে, যে সময়টা আম্মু গোসলে বা নামাজে থাকে। অন্য সময় আম্মু ঘরেই শুয়ে বসে থাকে বলে ফোন করা বা রিসিভ করা কোনোটাই হয় না। ফলে চাইলেও সে ফোন দিতে পারছে না। অবশেষে মেসেঞ্জারে সাহায্য নিল পৌষি, কারণ রাজকে কথাটা না জানালেই নয়। পরে সে যদি শোনে পৌষি ওকে না বলেই থানচি বেড়াতে গেছে, তাহলে মনে অনেক কষ্ট পাবে। অনেক ভেবেচিন্তে মেসেজটা গুছিয়ে লিখল পৌষি। জানিয়ে দিল রাসেলদের বাড়িতে দাবাত করেছে ওরা। পৌষি বিভিন্নভাবে এড়ানোর চেষ্টা করেও সুবিধে করতে পারেনি। ফলে আগামীকাল বিকেলে ওকে থানচি যেতেই হচ্ছে, নইলে আম্মু বকবেন। লেখাটা শেষ হতেই রাজের নম্বর বরাবরে সেন্ড করে দিল পৌষি। ঘন সবুজের পথ চিরে ছুটে যাবার সময় বিমুগ্ধ চিত্তে শুধু প্রকৃতির অপরূপ সৌন্দর্যই উপভোগ করেছে পৌষি। যত দেখছে ততই আরও দেখার তৃষ্ণা বাড়ছে। কেবলই আফসোস হচ্ছে এই ভেবে যে তারই নিজের দেশের এই অপার সৌন্দর্য তার এতদিন কিভাবে অদেখা ছিল। অথচ সে নিজে তো নাকি এই অঞ্চলেরই মেয়ে। তার দাদিও এখানকার বাসিন্দা ছিলেন, সেই সূত্রে পৌষি নিজে। অথচ পৌষির আজই প্রথম থানচি আসা। যদিও রাসেলদের পক্ষ থেকে নিমন্ত্রণ পাওয়া মাত্র এক বাক্যেই তা নাকচ করে দিয়েছিল সে। কারণ দুটো: 1 রাজের চরম অসন্তুষ্টি, 2 রাসেলের পরম সন্তুষ্টি। এই 2 রয়ের চরম পরমের মাঝে পড়ে পৌষির দফা আজ রফা হতে চলেছে। কিন্তু কিছু করার নেই। রাসেল সেই গত সপ্তাহ থেকেই আম্মুকে তার বাড়িতে যাবার জন্য দাওয়াত দিয়ে রেখেছে। লোকটার ইমপ্রেসিভ পাওয়ার অসাধারণ। তার বক্তব্যের ধার এতটাই ধারালো যে শাহিদার পক্ষেও সেটা এড়িয়ে যাওয়া সম্ভব হয়নি। কিংবা কে জানে, হয়তো শাহিদা এড়িয়ে যেতে চাননি। গত পরশুদিন সকালে এসেই রাসেল হড়বড় করে বলতে শুরু করলো, আম্মা, আমার বড় বোনকে আপনাদের কথা বলেছি। আপা তো শুনেই আপনাকে দেখার জন্য অস্থির হয়েছে। আমাকে খুব করে ধরেছে আপা, বারবার বলছে ওনাকে নিয়ে আয় আমাদের বাসায়। আমি তখনই আপাকে কথা দিয়েছি যে একদিন আপনাকে নিয়ে যাব। আপনি আমাদের বাসায় গেলে আমার বড় আপা খুবই খুশি হবে। আম্মার একটা বাঁধানো ছবি আছে বাসায়, দেখলে বুঝতে পারবেন আমি সত্য বলছি নাকি মিথ্যে। কবে যাবেন আম্মা? সামনের সপ্তাহেই চলুন না, আপনাকে থানচি বাজারে শ্রেষ্ঠ শুটকি খাওয়াবো। আমার বড় আপার মতো করে কেউ শুটকি রান্না করতে পারে না। কত পদের শুটকি যেও করতে পারে। এসব ছিল রাসেলের বক্তব্য। সব শুনে শাহিদাও আর মানা করতে পারেননি। একটা সদ্য পরিচিত ছেলে এত আগ্রহ করে তার বাড়ি নিতে চাইছে, ব্যাপারটা অগ্রাহ্য করতেও খারাপ লাগছিল তার। ফলে শাহিদা আর বাগাড়ম্বর না করে রাজি হয়ে গেলেন। যদিও তার রাজি হওয়ার পেছনে অত্যন্ত সুদূর প্রসারী দুটো কারণ আছে। প্রথমত, রাসেল থানচির স্থানীয় ছিলে, উপরন্ত শিক্ষিত। দেখতে রাজপুত্র না হলেও একেবারে ফেলনা নয়।
লম্বা দোহারা গড়ন, স্বাস্থ্য ভালো, লেখাপড়ায়ও সেরা। তাছাড়া থানচি বাজারে বোনজামাইয়ের নিজের দুটো বড় বড় শুটকির দোকান আছে, কর্মচারী দিয়ে চালায়। থানচি বাজারের কাছেই ওদের 3 কাঠার উপরে একটা আধা পাকা বাড়ি আছে, যার মালিক ওরা 2 ভাই বোন। আর এসবই আন্দামানের কাছে শোনা। আরও শুনেছে রাসেল গত 2 বছর ধরে বিসিএস পরীক্ষা দিচ্ছে, প্রথমবার রিটেনে আর দ্বিতীয়বার ভাইভাতে আউট হয়ে গেছে বেচারা। ওদের সবার ধারণা এবার ঠিক টপকে যাবে রাসেল, আর টপকাতে পারলে ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার হিসেবে ভালো চাকরিও পেয়ে যাবে। ফলে পাত্র হিসেবে রাসেলের দাম যে তখন আরও বেড়ে যাবে এতে কোনো সন্দেহ নেই। তার উপর তার বাড়তি যোগ্যতা হিসেবে রয়েছে শাহিদাকে মা বানিয়ে একেবারে নিবেদিত প্রাণপুত্র বনে যাওয়া রাসেল। ফলে শাহিদা মনে করছেন তার এই দুর্দিনে রাসেলের মতো ছেলে তার জীবনে আশীর্বাদ হয়ে এসেছে। নইলে ওর এতটা আগ্রহের কারণ কি? আগ্রহ তো একসময় তার ভাইপো রাজেরও ছিল, কিন্তু রাজের সেই আগ্রহের চেয়ে বেশি ভারী ছিল ওর মা তথা তার ভাই বউয়ের নিগ্রহ। ওই বাড়িতে একমাত্র ভাইজান ছাড়া তার পক্ষে দাঁড়াবার মতো আর কেউ ছিল না। ফলে শাহিদাকে অসম্মানিত হয়ে বাড়ি ছাড়তে হলো। কই রাজও তো সেদিন নিজের মায়ের বিরুদ্ধে দাঁড়ায়নি। সে কি চাইলে সেদিন মায়ের বিপক্ষে রুখে দাঁড়াতে পারতো না? পারতো, কিন্তু রাজ তা করেনি। ওর জায়গায় রাসেল হলে ঠিকই করত বলে তিনি মনে করেন। শাহেদা যে কিছু বোঝেন না তা নয়। সোয়াইলিমের সাথে পৌশির বিয়েটা ভাঙার পর তার সেই বোঝাটা রীতিমতো একটা অসম্মানের বোঝায় পরিণত হয়েছিল, যা ঘাড় থেকে নামানো খুবই জরুরি ছিল। তাই সম্পূর্ণ না বোঝার ভান করেই একটা অজুহাত দাঁড় করিয়ে রানীমহল ত্যাগ করেছেন তিনি। আর তিনি এতটাও বোকা নন যে আকাশ কুসুম স্বপ্ন দেখবেন। তার বান্দরবানের বাড়ি বিল্ডার্সরা বিল্ডিং বানাক চায় না বানাক, তিনি এখানে থাকবেন না। যদি ভালো বিল্ডার্স পান তাহলে ভালো, আর যদি না পান তাহলেও নতুন করে এর বিধি ব্যবস্থা করে ঢাকায় ফিরে যাবেন, এবং অবশ্যই সেটা ভাইজানকে না জানিয়ে। যখন রানীমহলে ছিলেন তখন ওই বাড়িটা ছাড়াই কষ্টকর হয়ে উঠছিল। সেই সময় এই জায়গাটার দোহাই না দিতে পারলে ভাইজান তাকে মোটেও আসতে দিতেন না। এখন তো মনে হচ্ছে না এতদিন এখানে না এসে তিনি ভুলই করেছেন। বিশেষ করে রাসেলকে পাওয়ার পর থেকে তার চিন্তাভাবনা ভিন্ন খাতে প্রবাহিত হতে শুরু করেছে। কেননা অবস্থা দৃষ্টে মনে হচ্ছে রাসেল পৌশির প্রতি যথেষ্ট আগ্রহী, আর এটা নিঃসন্দেহে শাহেদার জন্য সুখবর। রাসেল যদি রাজের মতো মিনমিন করত আর বোনের পেছনে গিয়ে লুকাতো তাহলে ভয়ের কথা ছিল, কিন্তু সে তা না করে প্রথম দিন থেকেই আদা জল খেয়ে লেগে গেছে। কাজেই ওর ওপর নির্ভর করা যেতেই পারে। ওর দাওয়াত অগ্রাহ্য করা তার উচিত হবে না। তাই সব দিক বিবেচনায় রাসেলের বাড়ি যাবার সিদ্ধান্ত নিয়েছেন শাহেদা। তার মতে মেয়ের ভবিষ্যৎ সম্পর্কে তার অবশ্যই স্বচ্ছ ধারণা থাকা দরকার। তাছাড়া তিনি তো একা যাচ্ছেন না, রাসেল আন্দামানের পরিবারকেও একই সাথে দাওয়াত করেছে। কাজেই না যাওয়ার কোনো কারণ নেই। বাকি রইল পৌশির সম্মতি। ওটা নিয়ে তিনি ভাবতে মোটেও রাজি নন। পৌশিকে রাজি হতেই হবে। রাজি না হয়ে ওর কোনো উপায়ও নেই। সে যদি রাজকে নিয়ে দিবাস্বপ্ন দেখে তো তার কিছু করার নেই। শাহেদা মরে গেলেও রানীর সামনে মাথা নত করবেন না। আর এখন তো প্রশ্নই ওঠে না, যে রানী বিয়ের পর তার ভাইকে কবজা করে ফেলেছে সেই রানী তার ছেলেকে কবজায় রাখবে না, এটা বিশ্বাস হয় না শাহেদার। সেদিক থেকে রাসেলের কোনো পিছুটান নেই। কাজেই রাসেলের ব্যাপারে এখন থেকেই সবকিছু অন্যভাবে বিবেচনা করতে হবে তাকে। সেসব ভেবেই তো এখানে আসা। দুটো টেম্পু জাতীয় গাড়িতে করে থানচি এলো ওরা। বাসে করেই থানচি আসা যেত, তবু রাসেলের বাড়তি উদ্যোগে এ দুটো স্কুটার ভাড়া করে তাতে করেই ওরা সোজা থানচি বাজার পর্যন্ত চলে এসছে। বাজার থেকে রাসেলের বাসা 5 মিনিটের পথ। সেই পথ ধরে ওরা এসে থামল এক আধা পাকা বাড়ির সামনে। রাসেল গোড়া থেকেই ওদের যাত্রাপথের যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল, যার ফলে সে শাহেদাকে গাড়ি ভাড়াটা পর্যন্ত দিতে দেয়নি। রাসেলের বড় বোন পারুলের আন্তরিকতাতেও কমতি দেখা গেল না। শাহেদাদের আসার খবর পেয়ে সে নিজেই তাদের আপ্যায়ন করার জন্য বেরিয়ে এলো। সাদরে অভ্যর্থনা জানিয়ে সবাইকে ভেতরে নিয়ে গেল সে। সাইকা যে এখানে আগে এসেছে সেটা পারুলের সাথে তার সখ্যতা দেখেই বোঝা যাচ্ছে। পারুল পৌশিকে দেখেই হাত ধরে ভেতরে নিয়ে গিয়ে আদর করে বসালো। একমাত্র ভাইটি তাকে অনেক কিছুই বলছে গত কয়েকদিন ধরে। পারুলের এখন আর জানতে বাকি নেই যে ঢাকা থেকে আসা শাহেদা বেগমের চেহারা তার মায়ের সাথে পুরোপুরি না মিললেও তার মেয়ে পৌশির চেহারা যে রাসেলের স্বপ্নচারিণীর সাথে হুবহু মিলে গেছে এতে কোনো সন্দেহ নেই। তবে পৌশিকে ভালোভাবে দেখার পর তার নিজেরও মনে হয়েছে মেয়েটা আসলেই চমৎকার। রাসেলের পাগলামির জন্য ওকে আসলে দোষ দেওয়া যায় না। এমন কুসুমকুমারী পিতৃহীনা পেলে কেই বা হাতছাড়া করবে। পারুলও সিদ্ধান্ত নিল আদরের ভাইটার মন রাখতে গেলে যা করা দরকার তাই করবে, তবু পৌশিকে হাতছাড়া করা ঠিক হবে না। প্রায় 23 পদের রকমারি ভর্তার সাথে ভাঙা চালের বউ খুদি শাহেদা তো বটেই, পৌশিরও মন জিতে নিয়েছে। সে প্রতিটা ভর্তা চাখার সময় পারুলকে জিজ্ঞেস করে রেসিপি জেনে নিচ্ছে তার পুরনো অভ্যাস থেকে। কচি বাঁশের ভেতর রান্না করা শুটকিটা অমৃতের স্বাদ লেগেছে পৌশির কাছে। ওর প্রচণ্ড আগ্রহ দেখে পারুল বলেই ফেলল, আজ থেকে যাও না পৌশি, কাল তোমাকে আমি হাতে কলমে কচি বাঁশের ভেতর শুটকি রান্না শিখিয়ে দেব। সকালে তোমার জন্য পিঠাও তৈরি করব, একটা রাত থেকে যাও না আপু। বলেই শাহেদাকে ধরল। আমাদের বাড়িতে বাড়তি রুমের অভাব নেই আন্টি, বাইরের কোনো পুরুষ মানুষও এখানে আসে না। তাছাড়া পৌশি পর্দা করে শুনলে আমাদের কাঞ্চির বাবাও এদিকে আর আসবে না।
তাই পৌষীর কোনো সমস্যাই হবে না। আপনারা আজ থাকুন না আন্টি, কাল চলে যায়েন। আজকের দিনটা থেকে গেলে পৌষীকে কাল আশপাশটা ঘুরিয়ে দেখাতে পারবো। পারুল কথা বলার পর সায়কাও ব্যাপারটা সমর্থন করলে শাহেদা আর দ্বিমত করলেন না। পৌষীর দ্বিধান্বিত অসহায় চাহনি উপেক্ষা করে শাহেদা সম্মত হয়ে গেলেন থানচিতে এক রাত থাকার জন্য। ফলে পৌষীর অস্থিরতা মনে মনে বাড়লেও সেটা কমানোর কোনো পথ খুঁজে পেল না। এখনও পর্যন্ত একটা কল ব্যাক তো দূর, সামান্য মেসেজও পর্যন্ত করেনি। পৌষীর মনের চাপ এবার বাড়তে থাকল। রানীমহলের দৈন্যদশা কাটছে না। একের পর এক অশান্তি রানীমহলের বাসিন্দাদের অস্থির করে রেখেছে। এর মধ্যে রাজের বাবার অসুস্থতা আর ইরা ও তার স্বামীর উমরা করতে যাওয়ার কারণে বাড়ির বর্তমান সুস্থ পুরুষ হিসেবে নীরার বিষয়টা সামলানোর জন্য রাজকেই কাঠখড় পোড়ানোর যাবতীয় ব্যবস্থা করতে হচ্ছে। কারণ নীরা যাকে পছন্দ করে সবার অগোচরে বিয়ে করে বসেছে, সেই ছেলেটা জানিয়েছে এখনই নীরাকে তাদের বাড়িতে স্ত্রী হিসেবে উপস্থিত করা সম্ভব নয়। এতে করে পুরো ব্যাপারটা আরও জটিল আকার ধারণ করেছে। এদিকে রাজের বাবার শরীরটা এখনও আগের মতোই নাজুক। ফলে অফিস থেকে বেরিয়ে রাজকে বাপের জন্য ডাক্তার আর ছোট বোনের জন্য ওই ছেলের পেছনে দৌড়াতে হচ্ছে। তবে রাজের পীড়াপিড়ির কারণে অবশেষে নীরার সেই পছন্দের ছেলে রাজের সাথে সরাসরি কথা বলতে রাজি হয়েছে। আজ তার সাথেই দেখা করার কথা। আর এসব কারণেই গত 2 দিন ধরে পৌষীকে একদম সময় দিতে পারছে না রাজ। তাছাড়া একটা নির্দিষ্ট সময় ছাড়া পৌষীর সাথে কথা বলার উপায়ও তো নেই। তাই দুজনের যোগাযোগটাও ঠিকমতো হচ্ছে না। রাজ সিদ্ধান্ত নিল আজ ফ্রি হয়ে রাতেই মেসেজ করবে পৌষীকে, প্রয়োজনে কল দেবে। পৌষীর কণ্ঠস্বরটা না শোনা পর্যন্ত আসলেই ভালো লাগছে না। পৌষীর নিজেরও নিশ্চয়ই একই অবস্থা। ভাবতে ভাবতেই রেস্টুরেন্টে চলে এলো রাজ। ওর সাথে আছে বন্ধু ফিড। রাজ ইচ্ছে করেই আজ ফিডকে সাথে রেখেছে। নির্ধারিত টেবিলে গিয়ে বসার ঠিক 10 মিনিটের মাথায় নীরার ওই ছেলেটাকে দেখা গেল, যার ছবি আর কণ্ঠ দুটোই নীরার মোবাইলের মাধ্যমে পেয়েছে। ছেলেটাকে দেখে মোটামুটি মনে হলেও তার পাশের জনকে দেখে রাজের মাথা চিন করে উঠল। এটা তো সিথির সেই কাজিন, যার কারণে রাজের সাথে সিথির ব্রেকআপ ঘটে গিয়েছিল। সে এই ছেলের সাথে কি করে? বিস্ময়ে রাতিসাজ্যে ছেলেটার নামটা পর্যন্ত ভুলে গেছে রাজ। কি যেন ওর নাম? ক্যাফে শপটায় আগেও এসেছে রাজ। একটা তিক্ত স্মৃতি জড়িয়ে আছে এটাকে কেন্দ্র করে। সিথিকে নিয়ে নিয়মিত আসা হতো এখানে। হয়তো সে কারণেই পরিবেশটা অস্বস্তিকর ঠেকছে। রাজ নিজের ইচ্ছায় এখানে প্রোগ্রাম ফিক্সড করেনি। এটা এজন্য নয় যে সিথির স্মৃতি বিজড়িত জায়গা এটা, কারণ সিথিকে নিয়ে কোনো রকম নস্টালজিয়ায় ভোগে না সে। বরং সিথির সাথে পার করা সময়গুলো ইদানিং খুব বোকা বোকা মনে হয় ওর কাছে। নিজেকে টিনেজ মেন্টালিটির মনে হয় ওর। কোনো কারণ ছাড়াই একটা মেয়ের চুল, নখ আর নেল পলিশের গল্প, নয়তো সে কোন মুভি দেখে কি ভেবেছে, এইসব নন প্রোডাক্টিভ গল্প শুনে পার করেছে জীবনের অসংখ্য ঘন্টার পর ঘন্টা। সময়ের অপচয় ছাড়া কিছুই ছিল না ওটা। সিথির জীবনটাই ছিল চাওয়া আর পাওয়ার আবর্তে মোড়া। দেওয়া শব্দটা সম্পূর্ণ অনুপস্থিত সেখানে। বরং পৌষীকে পাওয়ার পর তো রাজের জীবনটাই অন্যরকম হয়ে গেছে। জীবন নামের চৌবাচ্চাটা এখন কানায় কানায় পূর্ণ মনে হয়। যদিও পৌষী তার থেকে দূরে, তবু ওর সাথে কাটানো স্বল্প কিছু সময়ই রাজ পেয়েছে প্রেমপূর্ণ মুহূর্তের স্বাদ, যেটা সিথির সাথে পায়নি। এর কারণ সিথির সাথে ওর চিন্তার দারুণ অমিল, যার ফলে কোনো আড্ডাই জমে ক্ষীর হতে পারত না। দেখা যেত রাজকেই শেষ পর্যন্ত তর্ক পরিহার করে পরিবেশটাকে ভারসাম্যপূর্ণ করতে গিয়ে নীরব হয়ে যেতে হয়েছে। কাজেই ওই তেতো স্মৃতি রোমন্থন করার মতো কিছু নেই। বরং কখনো সিথির স্মৃতিরা জাবর কাটতে চলে এলে অন্তরের তিতকুটে ভাবটা দূর করতে পৌষীর সাথে কিছু অন্তরঙ্গ মুহূর্তের ভাবনাগুলো ওর জন্য চমৎকার মিষ্টি একটা স্বাদ এনে দেয়। এর আসলে কোনো বিকল্প নেই। পৌষী খুবই চমৎকার একটা মেয়ে, কিন্তু এখনও যথেষ্ট আনাড়ি আর অপরিপক্ক। ছেলে মানুষই তার শিরায় শিরায়, আর সেটাই রাজের জন্য আনন্দ। ওকে প্রতি মুহূর্তে নতুন করে আবিষ্কার করতে পারার আনন্দটা কম নয়, যদিও সেই সুযোগ খুব কমই হয়েছে। ফোন কনভারসেশনে আবিষ্কারটা ঠিকমতো হয়ে ওঠে না। আজকাল তো ওইটুকুও জুটছে না। গত পুরো 2 দিন ধরে পৌষীর সাথে যোগাযোগ বন্ধ। এক ধরনের চাপা অস্থিরতা বিরাজ করছে মনে। তার উপর রাসেল নামের ওই রাস্কেলটার কথা শুনে তো মাথায় আগুন ধরে গিয়েছিল, তবে রিয়াকশনটা দেখাতে পারেনি। তার আগেই নীরা এই উৎকট ঝামেলাটা পাকিয়েছে। এখন তো দেখা যাচ্ছে ঝামেলাটা শুধু উৎকটই না, বিরক্তিকর। রাজকে কি এখন আয়ান নামের ওই অপদার্থটার সাথে বাস করতে হবে? চিরাচরিত নিয়মে বোনের ভাই সেজে নরম গলায় কথা বলতে হবে, যেটা সে সিথির কাজিন হিসেবে কখনোই করেনি। তার মানে এই স্পটটাও ওই আয়ানেরই নির্বাচন। সে কি আজকে কিছু মনে করিয়ে দিতে চায়? নইলে ঢাকা শহরে এত রেস্টুরেন্ট থাকতে এটাই কেন? রাজের বিরক্তি বাড়ল যখন দেখল আয়ান ওকে না চেনার মতো করে তাকিয়ে আছে। রাজেরও তাকে পূর্ব পরিচিত ভাবার কোনো দরকার নেই। দেখাই যাক না কি হয়। নীরার বয়ফ্রেন্ড ছেলেটাই আগে বেড়ে করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিল। অগতে রাজকেও হাত বাড়াতে হলো। মৃদু হাস্যে উচ্চারণ করল ছেলেটা, আমি রায়ান। নীরা আমার কথাই আপনাকে বলেছে। চিনতে পেরেছি, বসো। তুমি করে বলছি, কিছু মনে করিনি তো? রাজ নিজেকে বড় ভাই সুলভ ভূমিকায় সহজ আর স্বাভাবিক রাখল। আগেই নিজের মনের অবস্থা জানান দেওয়ার কোনো মানে হয় না। দেখাই যাক না
আয়ানের এখানে আসার উদ্দেশ্যটা কি? সে নিজেকে পরিচিত করতে না চাইলে রাজের এমন কিছু দায় নেই। সে সরাসরি রায়ানের দিকে তাকিয়ে বলল, আমি ভেবেছিলাম তুমি তোমার গার্জিয়ান লেভেলের কাউকে নিয়ে আসবে। কথাবার্তা কি তুমিই বলবে? রাজ ভনিতায় যাওয়ার প্রয়োজন মনে করেনি। রাজ ভাইয়া, উনি আমার বড় ভাই আয়ান। রায়ান দ্রুত আয়ানকে ইঙ্গিত করলে আয়ান নিজেও একটু নড়েচড়ে বসল। হালকা কেশে বলল, আমি আসলে ওনাকে আগে থেকেই চিনি। আমার বিশ্বাস মিস্টার আবরাজও আমাকে ভালোভাবেই চেনেন। আয়ান স্মিত হাসি হাসল। রায়ান অবাক, রাজ নির্লিপ্ত। রায়ান অবাক হয়ে একবার রাজ আর নিজের ভাইকে দেখে বলে উঠল, তুমি যে নীরার ভাইকে চেনো এটা তো কখনো বলনি। তুই কখনো বলিস যে নীরা রাজের বোন? কিছুটা খেকিয়ে ওঠার মতো করে বলল আয়ান। রাজকে এবার ওদের মাঝে পড়তে হলো। সরি ফর দ্য ইন্টারাপশন। আমি প্রথমেই একটা ব্যাপার ক্লিয়ার করে নিতে চাই। আয়ান, আপনাকে বলছি, পূর্ব পরিচয়ের রেশ ধরে আপনার সাথে কোনো রকম আলাপে আমি যাব না। এটা রায়ান আর নীরার পার্সোনাল ম্যাটার, আর আমরা তাদের বড় ভাই। এখানে আপনার সাথে আমার পূর্ব পরিচয়ের ব্যাপারটা রাখলেই ভালো করবেন। আমি আজকাল জরুরি বিষয় ছাড়া অন্য সব ফালতু বিষয় মেমোরিতে জমিয়ে রাখাটা পছন্দ করি না। কাজেই প্লিজ আমাকে সম্পূর্ণরূপে নীরার বড় ভাই বিবেচনা করে যা বলার বললেই খুশি হব। আয়ান কি বুঝলো সেই জানে। সম্মতি জানিয়ে ছোট্ট করে মাথা ঝাঁকালো। মৃদু হেসে বলল, সেক্ষেত্রে আপনাকে আরেকটু আশ্বস্ত করে দিতে চাই যে মাধ্যমে আপনার সাথে আমার পরিচয় হয়েছিল সেই মাধ্যমটা আর নেই। আমি বোধহয় বোঝাতে পারছি। সিথির সাথে আমার কোনো সম্পর্ক তৈরি হয়নি, হওয়ার সম্ভাবনাও নেই। রাজ 1 সেকেন্ডের জন্য থমকে গেলেও নিজেকে সামলে নিয়ে বলল, ওটা আমার জানার বিষয় নয় আয়ান। বেটার আমরা আমাদের সমস্যা নিয়ে কথা বলি। ওকে, আই এগ্রি উইথ ইউ। তবে আপনি শব্দটা ঠিক বলেছেন। রায়ান একটা উটকো সমস্যা তৈরি করেছে। আমার পেরেন্টস এখনও বিষয়টা জানে না। আমি ওর বড় ভাই। আমি নিজে এখনও বিয়ে করিনি, আর ও বোকার মতো এরকম একটা কাজ করে বসে আছে ভাবতেই বিরক্ত লাগছে। বুঝতে পারছি না বাপ্পির কানে কথাটা গেলে কেমন অবস্থা দাঁড়াবে। তাছাড়া ও এখনও ওর লেখাপড়া শেষ করেনি, কেরিয়ার গোছায়নি। এরকম সময় বিয়েটা খুবই আনএক্সপেক্টেড। ছোট ভাইয়ের দিকে তাকিয়ে কথাটা শেষ করলো আয়ান। রায়ান তখনও মুখ নামিয়ে রেখেছে। ভাইয়ের কথা শেষ হবার পরপরই রায়ান মৃদুস্বরে বলল, আসলে বিয়েটা আমি এই মুহূর্তে করতে চাইনি। নীরার পাগলামির কারণে প্রচণ্ড অস্বস্তি আর বিস্ময় নিয়ে রাজ রায়ানের অকপট স্বীকারোক্তি শুনছে আর মনে মনে নীরার উপর রাগে ফেটে পড়ছে। একই সাথে অজানা এক ভয় ওকে গ্রাস করে ফেলছে। কেন যেন মনে হচ্ছে নীরার ওই বোকামির কারণে ওদের পরিবারকে অনেক বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। থানচি এবারই প্রথম আসা হয়েছে পৌশির। আগে কখনো আসেনি। কেবল এর ওর মুখে থানচির গল্পই শুনেছে। আজ যদিও আসার সুযোগ হলো, কিন্তু মনের ভেতর ঘাপটি মেরে থাকা দুশ্চিন্তাগুলো যেন ওকে সৌন্দর্য উপভোগে স্বস্তি পেতে দিচ্ছে না। কেবলই মনে হচ্ছে রাজ এখন কি করছে। ও কি পৌশির মেসেজ পেয়েছে? কোনো রিপ্লাই তো এখনো দিল না। ভাবতে ভাবতেই পথ হাঁটছিল পৌশি। একই সাথে চারিদিকের অপূর্ব সৌন্দর্য ওকে রীতিমতো মোহিত করে ফেলেছে। এ এক মিশ্র প্রতিক্রিয়া। এখানে আসার পর ওর মনে হচ্ছে বাইরে থেকে যা শুনেছে তা আসলে অনেক কমই শুনেছে। বাস্তবে থানচি আরও অনেক সুন্দর আর মনোমুগ্ধকর। দেখতে দেখতে কিছুক্ষণের জন্য হলেও প্রকৃতির সৌন্দর্যে নিজের পূর্বাপর বিস্তৃত হয়ে গেল পৌশি। ভোরে ঘুম থেকে ওঠার পরপরই ওরা তিনজনে থানচি দেখতে বেরিয়েছে। সায়কা ভাবি, পারুলাপা আর পৌশি তিনজনে মিলে আশপাশের এলাকাটা দেখবে বলে হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে এসেছে। তবে পারুল আর সায়কা আপার জায়গাটা অনেকবার করে দেখা বলে তাদের মুগ্ধতা কম। তারা নিজেদের মধ্যে আলাপ করতেই বেশি ব্যস্ত। পৌশি একাই বিমুগ্ধ চিত্তে তাকিয়ে দেখতে লাগলো চারপাশে উঁচু উঁচু সবুজে ঢাকা পাহাড়গুলো। নিজের মনে নিজেই ভাবছে, সাধেই কি থানচির নাম পাহাড়কন্যা? যতই দেখছে ততই মুগ্ধতা গ্রাস করছে ওকে। তবে মনটা বারবারই অন্যমনস্ক হয়ে যাচ্ছিল ওর। কেবলই মনে হচ্ছিল এই সৌন্দর্য রাজকে নিয়ে দেখতে পারলে ভালো হতো। হঠাৎ পারুলাপা বলে বসলেন, একদিন সময় করে এসো না পৌশি। সবাই মিলে দল বেঁধে রেমাক্রি, নাফাখুম, দেবতাখুম বেরিয়ে আসবো। সবচেয়ে ভালো হবে যেদিন রাসেলের স্কুল বন্ধ থাকবে সেরকম একটা দিনে গেলে। কারণ সাঙ্গু সাংঘাতিক খরস্রোতা নদী। ঠিকমতো সামাল দিতে না পারলে নৌকা ডুবে যাবার ঝুঁকি থাকে। শুনে পৌশি মনে মনে বলল, তোমার ভাইয়ের সাথে তো যাবার প্রশ্নই ওঠে না, যত ভালো গাইডই হোক না কেন। আজ এসেছি এই ঢের। আম্মু ঝামেলা না করলে আসতামই না। রেমাক্রি মাথায় থাকুক, আমি আর আসছি না এখানে। মুখে বলল, আমি সাঁতার জানি না পারুলাপা। আপনাদের এই সাঙ্গু নদী যে খরস্রোতা, শুনেই ভয় হচ্ছে। ভয়ের কিছু নেই, আমরা সবাই আছি না। আমরা নিজেরা ডুবে মরলেও তো অন্তত আপনাকে ডুবতে দেব না। রাসেলের কথায় চমকে গিয়ে দ্রুত মুখ ঢাকল পৌশি। রাসেল কখন যে ওদের মাঝে এসে দাঁড়িয়েছে টেরই পায়নি। কিছুটা অস্বস্তি হতে লাগলো ওর, কিন্তু পারুলাপার মুখে চাপা হাসি। সায়কা ভাবির মনোভাব অবশ্য বোঝা গেল না। তিনি বললেন, আমাদের রাসেল ভাই হলেন এখানকার হিরো। উনি খুব ভালো সাঁতারও জানেন, আবার পাহাড়ও বাইতে জানেন। রাসেল ভাই, আপনার কেওক্রাডাং ওঠার গল্পটা বলেন না পৌশিরে। রাসেল অমায়িক হেসে পৌশিকে দেখল। পৌশি অবশ্য ওদের আরব ঠাট্টাই নেই। সে তার মতো একপাশে সরে দাঁড়িয়ে চারপাশের প্রকৃতি দেখছে, যেন কেওক্রাডাং ওঠার গল্প নিতান্তই ফালতু কোনো গল্প। পারুলাপা বলে উঠলেন,
থানচি পুরোটা ঘুরে দেখলে আরও অবাক হয়ে যাবে তুমি পৌষি। একদিন সময় করে এসো না, সবাই মিলে নাফাখুম যাই। ওইটা না দেখলে তোমার মানব জনম বৃথা। পৌষি হাসি চেপে মৃদুস্বরে বলল, এতদিন যে এসব দেখিনি, তাহলে কি আমার সবই বৃথা? না, ব্যাপারটা আসলে এমন না। মাঝখান থেকে বলে উঠল রাসেল, আসলে একটা প্রবাদ আছে, যে থানচি দেখেনি সে বাংলাদেশ দেখেনি। ওই সেন্সেই আপা কথাটা বলেছে। বলে পৌষির জবাবের অপেক্ষায় তাকিয়ে রইল রাসেল। কিন্তু পৌষি মেয়েটা সবার কথার জবাব দিলেও তার কথার সময় কেন যেন চুপ হয়ে যায়। রাসেল মনে মনে একাই আওড়ালো, তুমি চাইলেও আমাকে এড়িয়ে চড়তে পারবে না পৌষি। আমি তোমাকে আমার জীবনের জন্য নির্বাচন করে ফেলেছি। তোমাকে না পেলে বরং আমার মানব জনম বৃথা হয়ে যাবে। যদিও প্রবাদ আছে যে থানচি দেখেনি সে বাংলাদেশ দেখেনি, কিন্তু আমি তো বলবো থানচি কোনোদিন নারী দেখেনি, কারণ সে তোমাকে দেখেনি। এবার থানচিকে দেখাবো পৌষ মাসের পৌষিকে, আমার থানচিকে। রাসেল ভাই, আপনার স্কুল বন্ধ হলে একদিন আমাদের সবারে নিয়ে যাইয়েন তো নাফাখুম দেখতে। মাঝখান থেকে সাইকা ভাবি বলে উঠলেন। যথাসম্ভব শুদ্ধ বাংলায় কথাটা বলার চেষ্টা করলেন তিনি, যদিও তার কথায় চট্টগ্রামের আঞ্চলিক টানটা বেশি। সে তুলনায় পারুলাপার ভাষা অনেকটা সহজবোধ্য। তিনি এখানে গ্রামের বাচ্চাদের বাড়িতে পড়ান, লেখাপড়াও নাকি করেছেন কিছু দূর। সব মিলিয়ে রাসেলদের পরিবারটা মোটামুটি শিক্ষিতই বলা চলে। আর রাসেলের কথা তো বলাই বাহুল্য। তার আচার আচরণ, চালচলন সবই শিক্ষিত লোকের মতোই, কেবল ছ্যাবলামিটা বাদে। সব ঠিক থাকলেও এটা তার পেশার সাথে কোনোভাবেই যায় না। একটা চরম বেহায়া লোক সে। বিভিন্ন ছুতনাতায় সে পৌষির আশেপাশে ঘুরঘুর করছে। তার কি লজ্জাও লাগে না? চরম বিতৃষ্ণা নিয়ে ভাবছে পৌষি। কিন্তু কি আর করা, বিরক্ত লাগলেও কিছু করার নেই। খুব অল্প সময়ের মধ্যেই সে আম্মার প্রিয়পাত্র হয়ে উঠেছে। পৌষির মনের মধ্যে এবার অন্যরকম আশঙ্কা দানা বেঁধে উঠল। বিকেলের বাসেই ফিরে যাবে পৌষিরা। রাসেল তাদের পৌঁছে দেবে বলে আন্দামান আর আসেনি। তাছাড়া তার নিজেরও নাকি জরুরি কাজ আছে। সেই উপলক্ষে দুপুরে মহা আয়োজন করল পারুল। খাওয়া দাওয়ার পর সাহেদার সাথে ইনিয়ে বিনিয়ে গন্ধ করতে বসল পারুলাপা। কারণ তাদের রাসেলের আশঙ্কা, সুন্দর মেয়ে পৌষি, দেখা যাবে ফট করে বিয়ে শাদী হয়ে গেছে, কাজেই কোনো ঝুঁকি নেওয়ার দরকার নাই। পারুল যেন সাহেদা আন্টিকে একটা আভাস অন্তত দিয়ে রাখে। সেই প্রেক্ষিতেই পারুল সাহেদার হাত ধরে নিজেদের পারিবারিক ইতিবৃত্ত আর সম্পদের ফিরিস্তি শোনাতে বসেছে। সাহেদা কিছু না বোঝার মতো বোকা নন, তাইও না বোঝার মতো করেই সব শুনে গেলেন। কেন যেন এক অপার স্বস্তি বিরাজ করতে লাগলো তার মনে। রাসেল ছেলে হিসেবে মন্দ না, অন্তত রানীকে দাঁত ভাঙা জবাব দিতে পারবে ভাবলেই মনটা শান্তি পাচ্ছে। সে তো ধরেই নিয়েছে তার ছেলে ছাড়া পৌষির আর গতি নেই। এবার যখন বিয়ের খবরটা জানিয়ে ভাইজানকে ফোন দেবে, তখনই সাহেদার অন্তরটা ঠান্ডা হবে, তার আগে না। এবার তুই তোর ছেলে সামলা মহারানী। কাছেই সাইকা চুপচাপ বসে চরম অসন্তুষ্টি নিয়ে কথাগুলো শুনতে লাগলো। রাসেল আর পারুলের মনে যে বিয়ের লাড্ডু ফুটতেছে, এটা তো সে ভাবেই নাই। সর্বনাশ, এই রাসেল পৌষিরে বিয়ে করলে তো সে পৌষিদের জায়গার মালিক বনে যাবে। তখন দেখা যাবে তাকেই বান্দরবান ছাড়তে হবে। সাইকা চুপচাপ ওদের কথোপকথন শুনতে লাগলো মন দিয়ে। কিছুটা বিক্ষিপ্ত মন নিয়ে বাড়ি ফিরল রাজ। মাথার ভেতর রায়ানের বলা কথাগুলো ঘুরপাক খাচ্ছে। আর তখন থেকেই প্রচণ্ড অশান্তি বিরাজ করছে মনে। একটা মেয়ে কোন পর্যায়ের বেহায়া হলে নিজেকে এভাবে সঁপে দিতে পারে কারো কাছে? ভাবতেও অবাক লাগছে তার যে নিজের বোনই আজ নিজেকে এতটা নিচে নামিয়ে ফেলেছে। নিশ্চয়ই সিনেমা দেখে দেখেই এসব সবক শিখেছে, নইলেও পেল কোথায় এত ফিল্মি বুদ্ধি? রাজ বুঝতে পারছে না কথাগুলো আম্মার কানে কিভাবে দেবে, কিন্তু উপায় নেই, দিতেই হবে। তা নইলে সামনে যে ঝড়টা আসবে সেটা সামাল দেয়া তাদের পরিবারের পক্ষে খুব বেশ কঠিন হয়ে যাবে। তবে রাজ মন থেকেই ধন্যবাদ দিয়েছে আয়ানকে। যাকে সে প্রথমেই শত্রু ভেবে বসেছিল, সেই আয়ানই আজ ওকে আশ্বস্ত করে বলেছে রাজ বাসায় জানানোর পর সে তার নিজের বাসায় এটা নিয়ে আলাপ করবে। প্রয়োজনে বাবা মাকে কনভিন্স করবে রায়ানের বউ তুলে আনার জন্য। রাজকে গম্ভীর মুখে বাড়ি ফিরতে দেখে রানী নিজেই ছেলের সাথে দেখা করতে ওর রুমে চলে এলেন। তিনি দোতলা থেকেই দেখেছেন রাজ কেয়ারটেকার ছেলেটার সাথে রাগারাগি করছে গেট খুলতে দেরি হওয়ার জন্য। এই রাজ যেন একেবারে সেই আগের রাজ, যে জুস পছন্দ না হলে আছড়ে গ্লাস ভেঙে ফেলত, সেই রাজ, যার মেজাজের কাছে পুরো বাড়ি ততস্থ থাকত। হঠাৎ করেই একদিন ছেলেটার আচরণ একটু একটু করে বদলাতে শুরু করেছিল। তারপরই রানী টের পেয়েছিলেন তার ছেলের রাগ করা কমিয়ে দিয়েছে। আজকাল তার ঘরের সামনে কেউ তোষক পিটালেও সে রাগ করে না। উল্টো ছেলে তার বিধবা ফুপুর সুখ সুবিধার খোঁজ নেওয়া শুরু করেছিল একেবারে বাপের মতো করে। তারপরই শুনলেন সিনথির সাথে ব্রেকআপের খবর। সেটা রেশ ধরেই ঘটল পৌষির বিয়েটা বানচাল করে দেবার মতো ঘটনা। অথচ রাত চাইলেই তুলকালাম বাঁধিয়ে বিয়েটা বানচাল করতে পারত, কিন্তু কেন করেনি সেই খবরও তার অজানা নয়। কারসাজিটা তার নিজেরই ছিল। তিনি উল্টো দিক থেকে চাবি ঘুরিয়েছিলেন, কারণ তিনি ভালো করেই জানতেন রাজ তার সাথে জেদ করলে তার পক্ষে সেটা অমত করা কঠিন হয়ে যেত। কিন্তু সাহেদাকে উস্কে দিলে সেটাকে ম্যানেজ করা রাজের জন্য কঠিন হয়ে যেত। আর তিনি সেটাই করেছেন। চোখের সামনে দিয়ে সাহেদা পৌষিকে নিয়ে চলে গেছে, কিন্তু রাজ টু শব্দ করতে পারেনি। তার চেয়েও বেশি অবাক কাণ্ড হলো, ছেলে তার পৌষিরা যাওয়ার পরও শান্তই ছিল, কোনো হইহট্টগোল করে বাড়ি গরম করেনি। সেই ছেলের আজ হঠাৎ কি হলো? ব্যাপারটা জানার জন্য রাজের বাবাকে এটা সেটা বলে তিনি রাজের ঘরেই চলে এলেন সরাসরি। তার মন বলছে নীরার ব্যাপারেই রাজ উত্তেজিত,
কিন্তু কি করেছে নীরা? মাকে দেখে রাজ শোয়া থেকে উঠে বসল। সে সাধারণত বাইরে থেকে এসে আগে ফ্রেশ হয়, তারপর বিশ্রাম নেয়। আজ সে শার্ট না খুলেই বিছানায় চিত হয়ে পড়েছিল। হাতের কাছে মোবাইল, অথচ পৌশীকে ফোন করার এনার্জিটুকু পাচ্ছিল না। এর আরেকটা কারণ হচ্ছে পৌশীর নেটওয়ার্ক পেতে সমস্যা হচ্ছিল, ফলে বিরক্ত হয়ে সেই চেষ্টাটাই আপাতত বাদ দিয়েছে। আপাতত নীরা ওর মাথা খারাপ করে রেখেছে। রাজ ভেবে পাচ্ছে না এত বড় অঘটন ঘটিয়েও এই মেয়ে এত নির্বিকার আছে কি করে। সে কি তার বিপদটা টের পাচ্ছে না? কিরে, এসেই শুয়ে পড়লি যে? শরীর ভালো না? ছেলের পাশে বসে ওর কাঁধে আলতো হাত রাখলেন রানী। রাজের মুখ থমথম করছে। রানী তাকিয়ে আছেন ওর দিকে। কোনো সমস্যা আব্বু? মৃদু শব্দে বললেন তিনি। রাজের খুব প্রিয় সম্বোধন এটা, কিন্তু আজ মায়ের প্রশ্নটা বিষময় ঠেকল ওর কাছে, কারণ এর উত্তরে যা বলতে হবে তা মুখে আনতে ইচ্ছে হচ্ছে না ওর। তবু মায়ের পরপর কয়েকবারের প্রশ্নে ঠান্ডা স্বরে জানতে চাইল রাজ, তোমার ছোট মেয়ে কোথায়? বলার সময় ওর কপালের শিরাগুলো স্পষ্টতই ফুলে উঠতে দেখলেন রানী। সেদিকে তাকিয়ে বললেন, ওর ঘরে ইউটিউব দেখে দেখে মেহেদি লাগাচ্ছে। বাহ, মনে কত সুখ তোমার মেয়ের। রাগ চেপে বলল রাজ। কি হয়েছে আমাকে বলবি? এত রেগে আছিস কেন? বিয়ে যে করে ফেলেছে এটা তুইও জানিস, আমিও জানি। ছেলেটা নাকি ভালো ফ্যামিলির। শুনে একটু শান্তি লেগেছে, নইলে আজকালকার মেয়েদের মন বাড়ির ড্রাইভারদের সাথে প্রেম করে বসে। কি রুচি! মানুষের রুচি বিচার করার আগে তোমার মেয়ের রুচি নিয়ে ভাবো, আর এটাকে কিভাবে তোমার সমাজে সুরুচি বানিয়ে উপস্থাপন করবে সেই চিন্তা করো। চিবিয়ে চিবিয়ে বলল রাজ। কি হয়েছে, কি বলবি? কি করেছে নীরা? রানী বিভ্রান্ত বোধ করছেন। রাজের কথার বিন্দু বিসর্গ তিনি বুঝতে পারছেন না। নীরা তো বহাল তবিয়তে নিজের ঘরে বসে টিউব মেহেদি লাগাচ্ছে। ওকে দেখে তো মনে হলো না বিয়ে ছাড়া আর কোনো অঘটন ঘটিয়েছে। মায়ের চিন্তিত মুখের দিকে তাকিয়ে রাজ অবশেষে বলতে বাধ্য হলো। দুহাতে চুলগুলো পেছনে ঠেলে মুখ মুছে আত্মবিশ্বাস ফিরে পাবার ব্যর্থ চেষ্টা করে বলল, তোমার মেয়ে যে অসুস্থ টের পেয়েছ? না, সে তো সম্পূর্ণ সুস্থ। অসুস্থ কে বলল? রানীর মাথা ঝিমঝিম করতে শুরু করেছে ইতোমধ্যে। রাজ আসলে কি বলতে চাচ্ছে? মাসখানেক আগে ওর বান্ধবীর বিয়ে গেল না? হ্যাঁ। রানীকে অস্থির দেখালো, আর রাজকে স্থির। সেখানে তোমার মেয়ের সাথে তার পুরনো বয়ফ্রেন্ডের সাথে দারুণ সিন ক্রিয়েট করেছিল। নীরা ওই ছেলেকে জানিয়েছে যে নীরা অসুস্থ বোধ করছে, এবং টেস্ট করে জেনেছে যে ওর প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ এসেছে। থেমে থেমে উচ্চারণ করল রাজ। রানীর মনে হলো তিনি কানে কিছু শুনতে পাচ্ছেন না। এক কান হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে তার। ভোঁ ভোঁ শব্দ হচ্ছে সেখানে। রাজ অ্যাকোয়ারিয়ামের দিকে স্থির দৃষ্টি রেখে বলে চলেছে বোনের কীর্তি কাহিনী। পরে ওই ছেলে এসব দায় নিতে অস্বীকার করলে নীরা উত্তেজিত হয়ে সেখানেই ওই ছেলের সাথে হাঙ্গামা বাঁধিয়ে দেয়। বন্ধুরা ওদের থামায় আর ছেলেকে অনুরোধ করে বিষয়টা বিবেচনা করার জন্য। ছেলেটা তার বাবা মায়ের সাথে কথা বলবে বলে কেঁদে পড়ে, আর প্রায় সব বন্ধুদের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। তাহলে যে ওরা বিয়ে করলো? আমি তো সেদিন ওই ছেলের সাথে হেসে হেসে কথা বলতে শুনলাম নীরাকে। রানী খড়কুটো আঁকড়ে ধরার চেষ্টা করলেন যেন। এটা ওই ছেলে না। ওই ছেলে কাউকে না জানিয়ে পরের সপ্তাহেই দেশের বাইরে চলে গেছে, আর নীরাকে বিয়ে করেছে আরেক ছেলে, রায়ান। এই ছেলেটা নীরাকে পছন্দ করে বলে জেনে শুনে ঝোঁকের মাথায় বিয়ে করে বসে, এবং বন্ধুদের সাথে নিয়ে ওরা বিয়ে করে। এর কারণ হলো এই রায়ান ছেলেটা তোমার মেয়েকে পছন্দ করে, কিন্তু ওর প্রথম বয়ফ্রেন্ডের জন্য চান্স পাচ্ছিল না। এখন সুযোগ পেয়ে সে হিরো বনে গেছে তোমার মেয়ের কাছে, আর পুরো ফ্রেন্ড সার্কেলে সে মহাপুরুষ হয়ে গেছে তোমার মেয়ের কাছে। এ পর্যন্ত বলেই রাজের চেহারা বিকৃত হয়ে যায়। ছি ছি করে ওঠে সে আপন মনেই। রানী এখন পুরোপুরি দিশাহারা। জড়ানো কণ্ঠে বলে উঠলেন, এসব তুই কি বলছিস রাজ? এভাবে বিয়ে কেমন করে হয়? নীরা এসব কথা আটকে গেল তার। রাজ চাপা ক্ষোভে ফুঁসে উঠল এবার। তোমার মেয়ে জীবনটাকে সিনেমা মনে করেছে। কত নোংরা দুটো ঘটনা সে ঘটিয়েছে, অথচ তোমাকে টের পেতে দেয়নি। আর তুমি পরের মেয়ের চরিত্র নিয়ে অ্যানালাইসিস করে নিজেকে চারিত্রিক সনদের পিএইচডি ডিগ্রিধারী মনে করে বসে আছো। রাগে রাজের মুখ দিয়ে কথাগুলো বেরিয়ে এলো। রানী রীতিমতো হাঁপাচ্ছেন। রাজের কথার জবাব দেবার মতো সামর্থ্য এই মুহূর্তে তার নেই। তিনি এখন নীরার কথা ভাবছেন। রাজের জবাব আপাতত না দিলেও চলবে। মাকে ছটফট করতে দেখে রাজ নিজেকে বহু কষ্টে সামলে নিয়ে দু হাতে চোখ মুছে আত্মবিশ্বাস ফিরে পাবার ব্যর্থ চেষ্টা করে বলল, এখন কি করবে করো, আমি কিছু জানি না। আমি কিভাবে কি করব? নীরাকে বটি দিয়ে জবাই করতে মন চাচ্ছে, কিন্তু তোর বাপের জন্য তো একটা চড়ও মারতে পারবো না। সে সব জেনে যাবে। লোকটার প্রেশার সমানে আপ ডাউন করছে, বুকের ব্যথা তো আছেই। আমি কি করব রে রাজ? রায়ান কি বলল? ওর সাথে তোর কি কথা হলো? রানীকে মনে হলো তিনি কেঁদে ফেলবেন। কি কথা হবে মা? ওর বড় ভাই সাথে এসেছিল, সেই এখনো বিয়ে করেনি। আর রায়ান ছেলেটা নীরার ক্লাসের, বয়সও কম। নীরাকে পছন্দ করে বলে জেনে শুনে ঝোঁকের মাথায় বিয়ে করে বসেছে, কিন্তু ওর বাবা মা কি এই বিয়ে মেনে নেবে? তুমিই বলো। তুমি হলে নিতে? আর যদি পৌষি এমন করত? মুখ ফসকে বলেই থেমে গেল রাজ। রানীও ছেলের মুখের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিলেন। রাজের কথাটা সম্পূর্ণ এড়িয়ে গিয়ে বললেন, নীরাকে ফোন করে এখানে ডাক। ডেকে কি করবে? মারবে?
তাতে লাভ? তোমার এই মেয়ে চরম ডেসপারেট। সে রায়ানকে কি বলেছে শুনবে? সে বলেছে সে নাকি এই বাচ্চা জন্ম দেবে, তারপর একে দিয়ে তার প্রথম বয়ফ্রেন্ডের উপর শোধ নেবে। তুমি বুঝতে পারছো তোমার মেয়ে কি পরিমাণ ফ্যান্টাসিতে ভোগে? সে নিজেকে ট্র্যাজেডি কুইন মনে করছে। সমাজ সংসার নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সে এটা পর্যন্ত বুঝতে পারছে না কতটা ভয়ঙ্কর ঝামেলায় সে পড়তে যাচ্ছে। ধর্মকর্ম তো তোমাদের মতো আপডেটেড লোকদের জন্য না, ওটা ব্যাকডেটেড লোকদের জন্যে। কাজেই একজনের প্রেগনেন্ট হয়ে আরেকজনকে বিয়ে করার এমন অনাসৃষ্টি ব্যাকডেটেড লোকেরা করবে না। সেটা তোমার মেয়ের মতো চরম আপডেটেড মানুষই করে। রাজের চেহারা লাল হয়ে উঠেছে। বোঝা গেল রাগ চেপে রাখতে কষ্ট হচ্ছে তার। রানী এবার ঝরঝর করে কেঁদে ফেললেন। রাজ কয়েক মিনিট স্থির বসে থেকে নীরাকে ফোন দিল। আমার রুমে আয়, এক্ষুনি, বলে ফোন কেটে দিল রাজ। ওর হাতের চাপে মোবাইলের স্ক্রিন একবার জ্বলছে আর একবার নিভছে। ঠিক করে কিছু ভাবতেও পারছে না সে। একবার মনে হলো ফিডকে ফোন করে ডাকবে নাকি। ফিড ওর দুঃসময়ের বন্ধু, এমন কোনো বিষয় নেই যা ওর সাথে শেয়ার করেনি। ওকে ডেকে বলবে কথাগুলো? নিজেকেই প্রশ্ন করল রাজ। কিন্তু কোন মুখে বলবে? বলার সময় মুখখানা সোজা রাখতে পারবে তো? ডেকেছ ভাইয়া? রিনরিনে কণ্ঠ শুনে মুখ তুলে তাকালো রাজ। রানীও আঁচলে চোখ মুছে উঠে দাঁড়ালেন। নীরার বাম হাতের কনুই পর্যন্ত জমজমাট কারুকার্য খচিত মেহেদি শোভা পাচ্ছে, যদিও সে মুখটাকে কাঁচুমাচু করে রেখেছে। রানী কিছু বলার আগেই বুলেট গতিতে ছুটে গিয়ে প্রচণ্ড এক চর কষালো রাজ ছোট বোনের গালে। আর সেই চর খেয়ে 3 হাত দূরে ছিটকে পড়ল নীরা। সাথে সাথেই জ্ঞান হারালো মেয়েটা। রাজ এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। ওর মনে হলো ওর শূন্যে ভাসছে, আর ওর সামনে যা কিছু ঘটছে তার সবটাই স্বপ্ন। একটু পরেই ঘুম ভেঙে যাবে ওর। পুরোটা পথ সাইকা কোনো কথা বলল না। তার চেহারা স্বাভাবিকের তুলনায় ভার হয়ে আছে। অকারণেই ছোট মেয়েটাকে ধমকে দিল কয়েকবার। তবে সে তুলনায় শাহেদা যথেষ্ট খোশ মেজাজে আছেন। তার পাশে বসা রাসেলের সাথে খোশ গল্প জুড়ে দিয়েছেন তিনি। এটা সেটা নিয়ে ক্রমাগত কথা বলে যাচ্ছেন। আর রাসেলও যেন পৌষির সাথে কথা বলতে না পারার দুঃখটা হবু শাশুড়ির সাথে বলে পুষিয়ে নিচ্ছে। ভাবতে গিয়ে মনটা তেতো হয়ে গেল সাইকার। আচ্ছা, ছেলেটাকে কি ভেবেছিল আর সে কি বেরোলো? কত বড় বড় কথা শুনিয়েছিল সাইকাকে। 2 দিন যেতে দেন ভাবি, এমন প্যাচ কষবো লেজ তুলে পালাবে। এখন তো সে পুরো থানচি দিয়ে দিতে প্রস্তুত। ছাগর কোথাকার। চরম বিতৃষ্ণা ভরে মুখ ফিরিয়ে নিল সাইকা। ওর পাশেই বসে আছে পৌষী। মুখ দেখা যাচ্ছে না বলে ওর মনের ভাব বোঝা যাচ্ছে না। তবে সাইকার মন বলছে পৌষী ওই থানচিওয়ালাকে পছন্দ করেনি, কারণ এ পর্যন্ত মেয়েটা একটা কথাও বলেনি ওর সাথে। খুব ভালো হবে পৌষী যদি সাফ মানা করে দেয় রাসেলদের প্রস্তাব। বাকি কাজ সারার জন্য তো সাইকা আছেই। শাহেদা মামির কানে ঠিক তুলে দেবে রাসেল মিয়ার কলেজ জীবনের কীর্তি। এখন সাহেব চশমা চোখে দিয়ে টিচার সেজেছেন, তাতে শাহেদাকে ফাঁকি দিতে পারলেও সাইকারা তো জানে রাসেল কোন ঘাটের মাঝি। বর্বর মগের রক্ত ওর শরীরে। নিজের স্বার্থ হাসিল করার জন্য পারে না এমন কাজ রাসেলদের অভিধানে নাই। আপন চাচাকে সরিয়ে তার জায়গা জমি নিজেরা ভোগ দখল করছে এরা। আজ বড় ভালো মানুষ সেজেছে। আর এই শাহেদা মামিও বা কেমন মানুষ? কি মনে করে অমন সুন্দর মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য এক রাজি হয়ে গেল? মুখে না বলুক, কিন্তু তার হাবভাব তো রাজি হওয়ারই। নইলে পারুল ইনিয়ে বিনিয়ে প্রস্তাব দেওয়ার পরও রাসেলের সাথে গুটুর গুটুরের মানে কি? এটা কি রাজি হওয়ার আভাসই নয়? পৌষীর কি মন খারাপ? মৃদু শব্দে বলল সাইকা। পৌষী জানালা দিয়ে বাইরে দেখছিল। সন্ধ্যা নেমেছে অনেকক্ষণ হয়। বাইরের চমৎকার প্রকৃতি এখন আর চমৎকার নেই, রীতিমতো ভুতুড়ে দেখাচ্ছে ঝোপঝাড়গুলো। মানুষের জীবনটাও বুঝি এমনই। পৌষীর জীবনের উজ্জ্বল্য মুছে গিয়ে আজ এমনই এক অন্ধকার বিরাজ করছে, যার আড়ালে লুকিয়ে পড়েছে ওর ফেলে আসা সুন্দর দিনগুলো, ওর প্রিয় মানুষটা। গত 2 দিন ধরে একটা ফোন বা মিস কল দেওয়ার সময়ও হয়নি রাজের। এদিকে পারুল আপার হাবভাবও ভালো ঠেকেনি পৌষীর। বেরোনোর সময় একেবারে আম্মুর পা ছুঁয়ে সালাম করেছে মহিলা। রাসেলের কথা তো বলাই বাহুল্য, সে তো আঠার মতো আম্মুর সাথে লেগে আছে। আসলে ওকে ঘিরে এসব হচ্ছেটা কি? শব্দ করে দীর্ঘশ্বাস ফেলল পৌষী। ঘাড় ফিরে তাকালো সাইকা ভাবির দিকে। মনে হলো সাইকা ভাবি ওকে কিছু বলতে চান, কিন্তু শোনার ইচ্ছে নেই পৌষীর। সে পুনরায় জানালা দিয়ে বাইরে তাকাতেই শুনল সাইকা ভাবির উদাসী কণ্ঠের দীর্ঘশ্বাস। সবই কোথাল মানে? পৌষী ফের তাকাতে বাধ্য হলো। এই যে মানুষের রিজিক দেখো, কদিন বাদেই তুমি থানচির বউ হয়ে যাবা, আমাদের রাসেল ভাইয়ের বউ, বলে মুচকি হাসলেন সাইকা ভাবি। পৌষী এখনো শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর মাথায় কিছুই ঢুকছে না। সাইকা ভাবি আসলে কি বলতে চান? পৌষীর বাবা যেদিন মারা গেলেন সেদিন তো বটেই, তারপর থেকে শাহেদার বিশ্বাস জন্মে গিয়েছিল যে তিনি আসলে একজন হতভাগী, কপাল পোড়া। নইলে মানুষটা যাবার সাথে সাথে ফ্ল্যাট, বাড়ি, ব্যবহারের গাড়িটা, জমাকৃত টাকা পয়সা সব কিছু একে একে সাথে নিয়ে যাবেন কেন? একদিন ব্যবসা করে যা কামাই করেছিল, যাবার আগে সব নিজের পেছনে খরচ করে শাহেদাকে পথের ফকির বানিয়ে দিয়ে গেল লোকটা। পৌষীর বাবার চিকিৎসাতে ভারত বাংলাদেশ করতে গিয়ে টাকা খরচ হয়েছে পানির মতো।
তারপর মারা যাওয়ার পর লোনের ধাক্কা। কোনটা সত্য আর কোনটা মিথ্যা যাচাই করার সুযোগটুকু হয়নি। যারাই দাবি করেছে মাহমুদুল ভাইয়ের কাছে আমরা টাকা পাই, তাদেরকেই তাদের দাবি তৎক্ষণাৎ মিটিয়ে দিতে চেষ্টা করেছেন শাহেদা। সব গিয়ে থুয়ে এখন ব্যাংকের 10 লক্ষ টাকা আর বান্দরবানের শ্বশুরের এই একটুকু ভিটি বাড়িটা ছাড়া শাহেদার আর কিছু নেই। নিজেকে হতভাগী ছাড়া আর কিছুই ভাবতে পারছিলেন না তিনি। আজ এতগুলো দিন পর তার মনে হলো আসলে তার ভাগ্যটা এতটাও খারাপ না, নইলে সৌভাগ্য হেঁটে এসে পায়ে ধরে দেবে কেন? পুরোটা পথ জুড়ে রাসেলের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে গিয়ে তার সামনে সৌভাগ্যের দ্বার একটি একটি করে উন্মোচিত হয়েছে আজকে। রাসেল নিজেই শতপ্রবৃত্ত হয়ে তার বোঝা নিজের কাঁধে নেবার যে ইচ্ছা প্রকাশ করেছে তা তার জন্য সৌভাগ্য বই কি। তিনিও বা এত কুণ্ঠিত হবেন কেন সেই বোঝা ওর কাঁধে তুলে দিতে, যেটাকে সে বোঝা বলেই মনে করছে না। তার সোনার টুকরা মেয়েটাকে যে তিনি তার সাথে বিয়ে দিতে রাজি হচ্ছেন, এটাই বা কম কিসে? আজ পৌশির বাবা বেঁচে নেই বলে, নইলে তো তিনি মন্ত্রী লেভেলেই আত্মীয়তা করতেন। ভাগ্যের ফেরে পড়ে এক সাধারণ শিক্ষকের সাথে সম্পর্ক গড়তে যাচ্ছেন তিনি। এটা কি রাসেল বোঝে না? তাছাড়া ছেলেটা সাধারণ হলেও যথেষ্ট সম্ভাবনাময়। এই ছেলে বিসিএস ক্যাডার হয়ে যাবে যে কোনো সময়। তাছাড়া সে স্থানীয় পর্যায়ে মোটামুটি ভালোই প্রভাব রাখে বলে মনে হলো, নইলে সে নিজেই আজ বিল্ডার্স কোম্পানির ব্যাপারে কথা বলতো না। রাসেল নিজেই আজ তাকে জানিয়েছে সে প্রয়োজনে আরও কয়েকজন বিল্ডার্সদের সাথে কথা বলবে, যাদের অফার বেশি লাভজনক আর বিশ্বস্ত হবে তাদের সাথেই চুক্তিতে যাবে। তবে এক্ষেত্রে নতুন কোম্পানিগুলোর চেয়ে কিছুটা পুরনো আর সুপরিচিত কোম্পানির সাথে চুক্তিতে যাওয়াটাই নিরাপদ হবে। শাহেদা নিজেও এতে সম্মত। সব মিলিয়ে আজ শাহেদার দিনটা নিঃসন্দেহে অনেক ভালো ছিল। পৌঁছানোর পরও রাসেল তাদের বাস থেকে নামিয়ে একেবারে ঘরে দিয়ে গেছে। তবে যাবার সময় আরেকটা আবদার রেখেছে। সামনেই নাকি ওদের অঞ্চলের সবচেয়ে বড় উৎসব সাংরাই আসছে। রাসেলের ইচ্ছা শাহেদা যেন অবশ্যই পৌশিকে নিয়ে ওদের সাথে ওই উৎসবে সামিল হয়। প্রতি বছর আন্দামান ভাই তার পুরো পরিবার নিয়ে রাসেলদের বাড়িতে থেকে এই উৎসব পালন করেন। এবার শাহেদাকেও আশা করছে রাসেলরা। এর আরেকটা বিশেষ কারণও আছে, সেটা পারুলাপা এসেই আলাপ করবেন। শাহেদা সব শুনে বললেন, সময় আসুক তখন দেখা যাবে। রাসেলও আর পিড়াপিড়ি করেনি। দুজনেই নিজ নিজ অবস্থানে নিজেদের মর্যাদাবোধকে ধরে রাখতেই বেশি পছন্দ করলেন। রাসেল চলে গেলে পৌশি মোটামুটি রেগেই গেল। সে আজ প্রথমবারের মতো মায়ের ওপর নিজের ক্ষোভ সরাসরি প্রকাশ করে বসল। আমি বুঝতে পারছি না তুমি রাসেলদেরকে এত প্রশ্রয় দিয়ে মাথায় তুলছ কেন? তারা কি আমাদের আত্মীয় না পরিচিত? আত্মীয়তা হতে গেলে তো আগে পরিচিত হতে হয়। সেটাই হচ্ছি ওদের সাথে। তাছাড়া ওরা ভদ্র আর শিক্ষিত পরিবার। তোর আপত্তি করার তো কোনো কারণ দেখছি না। কারণ না থাকলে আপত্তি করতে পারবো না এমন তো নয় আম্মু। আমার রাসেলকে মোটেই পছন্দ না। পৌশি সাহস করে অবশেষে বলেই ফেলল। শাহেদা তাতে এতটুকু বিচলিত না হয়ে বললেন, তোর পছন্দ না হবার কোনো কারণ নেই পৌশি। কোনো রকম তর্ক ছাড়াই তুই সোয়ালিমকে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিলি। আজ রাসেলে তোর আপত্তি আছে বললে আমি শুনবো কেন? আমার শরীর এই ভালো এই খারাপ। হুট করে কিছু হয়ে গেলে আমাদের এই সম্পত্তি 12 ভূতে লুটে পুটে খাবে। আর তোর তখন কি হবে তা না বোঝার মতো বোকা তুই নস। রানী মহলে বাঁদিগিরি করার চাকরিও জুটবে না। কাজেই কোনো তর্ক চাই না। যা করছি বুঝে শুনেই করছি বলে শাহেদা নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়ে সরে গেলেন। পৌশির খারাপ লাগলেও আর বাড়তি তর্কে গেল না, কারণ আগেভাগেই এত হইচই করে লাভ নেই। ওর আগে রাজের সাথে কথা হওয়া দরকার। সব কিছু জানার পর রাজ যা করবে করুক। সে একা এত ঝামেলা সামলে দিতে পারবে না। কিন্তু রাজ যে কেন ফোন করছে না বা ধরছে না, এই ব্যাপারটাই বুঝতে পারছে না পৌশি। খুবই অস্থির লাগছে ওর। আম্মু বাথরুমে গেলে সুযোগ বুঝে আরও কয়েকবার নক করল রাজকে। একবার তো সরাসরি কল দিল, কিন্তু রাজের দিক থেকে কোনো রেসপন্স না পেয়ে এবার সত্যিই হতাশ হয়ে গেল পৌশি। রাজকে ভুলে গেছে বা ব্যস্ততার কারণে কল রিসিভ করছে না, এটা বিশ্বাস করতে মন সায় দিচ্ছে না। তাহলে ওর হলোটা কি? যতই ভাবছে মনটা ততই অজানা আশঙ্কায় কুঁকড়ে উঠতে চাইছে। বিপদ যখন আসে তখন একাধারে চারিদিক ঘিরেই আসে। কথাটা যেই প্রথমে উপলব্ধি করে থাকুন না কেন, তার জানাই কোনো ভুল ছিল না। রাজের মনে হলো বিপদ একটার পর একটা পাড় ভাঙা নদীর মতো ওদের পরিবারের ওপর ঝাঁপিয়ে পড়ছে। গত 3টে দিনে ওর জীবনটা রীতিমতো ওলটপালট হয়ে গেছে। এমনিতেই বাপ্পিকে নিয়ে একটা চরম টেনশনের মধ্য দিয়ে যেতে হচ্ছে বেশ কিছুদিন ধরেই। এর মধ্যে নীরাকে নিয়ে এই সমস্যা। আজ এতগুলো দিন হয়ে গেল, অথচ বাপ্পি এখনও তিনি আগের মতো হাত পা ঝাড়া দিয়ে উঠে বসতে পারছেন না। প্রেশার আর ডায়াবেটিস কন্ট্রোলে এলেও তার মধ্যে এখন আবার নতুন করে পার্কিনসন ডিজিজের সমস্যাটা দেখা দেয়, তাকে নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। আম্মুও মনে মনে যথেষ্ট ভেঙে পড়েছেন। হয়তো এত তাড়াতাড়ি স্বামীকে এমন শয্যাশায়ী দেখার কথা ভাবেননি তিনি। দেশ বিদেশ দাপিয়ে বেড়ানোর লোকটা আজ পানির গ্লাসটা পর্যন্ত স্থির হাতে ধরতে পারছেন না। এটা নিশ্চয়ই মেনে নিতে কষ্ট হচ্ছে তার। বাপ্পি যদি তার এই অবস্থায় নীরার ব্যাপারে বিন্দু বিসর্গ জানেন, তাহলে সর্বনাশের 16 কলা পূরণ হতে আর কিছু বাকি থাকবে না। এমনিতেই 2বার জিজ্ঞেস করে ফেলেছেন নীরার কি হয়েছে, বাড়িতে ডাক্তার কেন। আম্মু এটা সেটা বলে এড়িয়ে গিয়েছেন।
মীরাকেও বলে দিয়েছেন সারাক্ষণ নীরার আশেপাশে থাকতে। এদিকে রাজের নিজেরও আফসোসের সীমা নেই। সেদিন টেম্পার ধরে রাখতে না পেরে ঝোঁকের বসে ওভাবে চরটা মেরে নিজেরই মরমে মরে যেতে ইচ্ছে হচ্ছিল। ওর সবল হাতের চর সহ্য করতে পারার কথা নয় নীরার। কতই বা আর বয়স ওর, মাত্রই তো এসএসসি দিল। এখনও এই মেয়েকে মাঝে মধ্যেই সোফার উপর 2 পা তুলে বসে চিপস খেতে আর টম অ্যান্ড জেরি দেখতে দেখা যায়। ওকে দেখে কখনোই মনে হয়নি সে এই বয়সেই প্রেমে পড়ে যেতে পারে। প্রথম দিকে কিছুদিন মারুফের সাথে গুটুর গুটুর গল্প করতে দেখে রাজ ওকে অন্যভাবে সতর্ক করে দিয়েছিল, কিন্তু নীরার মনের গতিপথ তাতে পরিবর্তিত হলেও ভেতরকার প্রেষণার স্রোতধারা তো থেমেছিল না। সে ঠিকই তার মতো পথ খুঁজে নিয়ে অপাত্রে গিয়ে পড়েছে। বরং সেদিন ওর মনোজগতের ওই পরিবর্তনটুকু আমলে নিয়ে ওকে এ সম্পর্কে কিছুটা দিক নির্দেশনা দিলেও হয়তো আজ এত বড় ভুলটা করে বসত না। বোঝে না বলেই তো প্রেমকে আতশবাজির ঝলকানি মনে করে তাতে হাত দিয়ে বসেছে, আর আজ হাত পা পুড়িয়ে বসে আছে। ওর কারণে আজ গোটা পরিবার আক্রান্ত। বড় অসহায় মনে হয় নিজেকে। একটা সময় নিজের বিভিন্ন সমস্যা নিয়ে বাপ্পির সাথেই সব কথা বলেছে। আজ বাপ্পির সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও কোনো ব্যাপারে পরামর্শ চাওয়ার কথা ভাবতে পারে না রাজ। তার এভারগ্রিন বাপ্পি আজ বুড়ো মানুষের মতো অথর্ব হয়ে বিছানায় পড়ে আছে। ভাবতেই রাজের বুকটা ভেঙে আসতে চায়। এত ঝামেলার মাঝে পৌশির মুখটা আবছাভাবে মনে এলেও আবেগে ভেসে যেতে পারে না রাজ। গত 3টে দিন ধরে যোগাযোগ একরকম বন্ধই হয়ে আছে দুজনের। পৌশির 3 দিন আগের করা মেসেজগুলোই জলজল করছে। আজ থানচি যাচ্ছি। রাজের পক্ষে দ্বিতীয়বার জিজ্ঞেস করা সম্ভব হয়নি হঠাৎ থানচি যাবার কি দরকার পড়ল। বাড়ির এই দুর্যোগমুখর পরিবেশে এখন পৌশিকে নিয়ে জেলাস হবার সময় নেই। বিয়ের পবিত্র বন্ধনে যখন বাধা হয়ে গেছে তখন দেখা সাক্ষাৎ বা যোগাযোগ 2 দিন পরে হলেও সমস্যা নেই। অন্তত সে যেখানেই আছে সুস্থ তো আছে। ও ভালো থাকুক, স্বস্তিতে থাকুক, এটুকুই তো চাওয়া। বাকি চাওয়ার সাথে সে নিজেই তো জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। কাজেই ওইটুকু না হয় আপাতত বাদই থাকুক। কারণ পৌশির কথা বেশি ভাবতে গেলেই বেপরোয়া মনটা ওর সাথে কথা বলার জন্য আকুপাকু করে। ওকে বলে মনের যত বোঝা হালকা করতে ইচ্ছে করে। আর তারপরেই সেই ইচ্ছের হাত ধরে ওকে কাছে পাওয়ার সুপ্ত ইচ্ছেটাও মাথাচাড়া দিয়ে ওঠে। তার চেয়ে বরং কঠিন এই সময়টাতে ভালোবাসাটা কিছুদিন সুপ্ত অবস্থায় গুপ্ত থাকুক। আপাতত মনের দরজায় তালা মেরে রাখা ছাড়া আর কিছু করার উপায় নেই। এমনিতেও যোগাযোগ করা কঠিন হয়ে গেছে, কারণ নেটওয়ার্কের সমস্যাটা ইদানিং যথেষ্ট ভোগাচ্ছে। অন্তত নিতুর সমস্যাটার একটা কিনারা হোক। আয়ান জানিয়েছে 2-1 দিনের মধ্যেই সে তার পরিবারের সাথে কথা বলার চেষ্টা করবে। তারপর কি হয় না হয় রাজকে জানাবে। সেই থেকে রাজ আয়ানের ফোনের অপেক্ষায় আছে। অন্তত রায়ানের সাথে বিয়ে না করে থাকলেও ব্যাপারটাকে অন্যভাবে সামাল দেওয়া যেত। কিন্তু এখন তো সমস্যাটা দ্বিমুখী রূপ ধারণ করেছে। একে তো এই বয়সের প্রেগনেন্সি, দ্বিতীয়ত রায়ানকে বিয়ে করে নেওয়া। মাঝে মধ্যে তো রাজের ইচ্ছে করে ওকে ধরে অ্যাবর্শন আর ডিভোর্স করিয়ে এনে হাত পা বেঁধে ঘরে ফেলে রাখে, কিন্তু জানে এসব কোনোটাই করা যাবে না। আইনত ধর্ম তো দুটোই অন্যায়। অনাগত ওই বাচ্চাটার তো কোনো দোষ নেই, তার পুরোপুরি অধিকার আছে এই পৃথিবীতে আসার। তার উপর রায়ানের সাথে বিয়েটা কতটুকু সিদ্ধ হয়েছে সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে। একটা নাবালিকা মেয়ে নিশ্চয়ই চাইলেই নিজেকে নিজে বিয়ে দিতে পারে না। বিয়ে তো কোনো পুতুল খেলা নয়। তারপরেও রাজের পরিবার নীরব আছে, কারণ নীরার গর্ভের সন্তান। সমাজকে কি বলবে তারা? তার বোন বিয়ের আগেই কুমারিত্ব হারিয়েছে। পুরো ব্যাপারটা এতটাই জটিল যে রীতিমতো পাজলড হয়ে যায় রাজ। কি করলে কি হবে ভেবে কুলিয়ে উঠতে পারে না সে। এরই মধ্যে সকালে অফিসে বসেই আয়ানের ফোন পায় রাজ। সে আজ রাজের সাথে দেখা করতে চায়। রাজও মনে মনে কিছুটা আশাবাদী হয়ে উঠল। প্রায় সাথে সাথেই ফোন দিল ফিডকে। বিকেলে প্লাজা রেস্তোরাঁয় ডাকলো ওকেও। ফিড সাথে থাকলে নিজেকে একা মনে হয় না ওর। কে জানে আজ কি শুনতে হবে ওকে। বিকেলে একটু আগে ভাগেই অফিস থেকে বেরিয়ে পড়ে রাজ। ফিডের সাথে যোগাযোগ করে সোজা প্লাজায় চলে আসে। 15 মিনিটের মধ্যে ফিডও চলে আসে। 2 বন্ধুতে নিজেদের খুচরো আনাপ করেই সময়টাকে অতিবাহিত করতে থাকে। কথা প্রসঙ্গে ফিড নিজেই পৌশির খবর জানতে চাইলে রাজ কেবল দুপাশে মাথা নাড়ে। ফিড আর এ নিয়ে কথা বাড়ায় না। ইতোমধ্যে আয়ান চলে এলে দুজনেই সচেতন হয়ে বসল। কিন্তু আয়ানকে গতদিনের তুলনায় ততটা স্বতঃস্ফূর্ত মনে হচ্ছে না। রাজ কোনো প্রশ্ন না করে নীরবে ওর দিকে পাকিয়ে অপেক্ষা করছে। কিন্তু আয়ানকে অস্বস্তি বোধ করতে দেখে ফিড নিজেই প্রশ্ন করল, যা ঘটেছে তাই বলুন আয়ান। আপনার আমার হাতে কিচ্ছু নেই। আপনি নিঃসংকোচে বলুন, আমরা সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত। ফিডের কথা বলার ধরনে রাজ নিজেও চমকে তাকালো ওর দিকে। নিজের মনকেই প্রশ্ন করে, আসলেই কি আমরা সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত? অবশেষে আয়ান মুখ খুলল। সে জানালো তার বাবা মা দুজনের কেউই এই বিয়ে মেনে নিতে রাজি নয়। উল্টো রায়ানকে বাড়ি থেকে বের করে দেবার হুমকি পর্যন্ত দেয়া হয়েছে। আর সেটা শুনে রায়ান নিজেও বেশ চুপসে গেছে। সব শুনে রাজ মাথা নিচু করে চুপচাপ বসে রইল। ফিড নিজেও দীর্ঘশ্বাস ফেলে রাজের দিকে তাকালো। ওকে দেবার মতো কোনো সান্ত্বনাই আজ ওর কাছে নেই।
আয়ান কিছুক্ষণ নীরব থেকে জানালো, বিয়েটা তো আর উইথড্র করা সম্ভব না। সিদ্ধ অসিদ্ধের প্রসঙ্গে গিয়েও লাভ নেই। অন্তত কাগজে কলমে যেহেতু ব্যাপারটা হয়ে গিয়েছে, সেহেতু কাগজে কলমেই এটা শেষ করা উচিত। রায়ান নীরাকে ডিভোর্স দিয়ে এই কাগজের সম্পর্কে রীতি ঘটাবে, এমনটিই হলো আয়ানের অভিমত। রাজ দুহাত মুখে বেঁধে স্থির হয়ে বসে রইল। অন্যান্য দিনের মতো ফিড আজ রেস্টুরেন্ট থেকেই চলে গেল না, রাজের সাথে ওর বাড়ি পর্যন্ত এলো। রাজ নিজেও যথেষ্ট আপসেট। ওকে বাড়ি ফিরতে দেখে রানী দ্রুত ওর ঘরে এসে ফিডকে দেখে সংকুচিত হয়ে গেলেন। ফিড সবই জানে বলে রাজ মাকে আশ্বস্ত করল। পাশাপাশি আয়ানদের খবরটাও মাকে জানালো। রানী পুরোপুরি হতভম্ব হয়ে বসে রইলেন কিছুক্ষণ। তাকে দেখে মায়াই লাগলো রাজের। এক পর্যায়ে বলে বসল, কি করব কিছুই মাথায় আসছে না। এই বাচ্চা অ্যাবর্শন করানো ছাড়া আর কোনো উপায় দেখছি না। মান সম্মানকে একরকম, বাপ্পির জীবন বাঁচানোই মুশকিল হয়ে যাবে বলে দুহাত তুলে শূন্যে ঝাঁকালো রাজ। রানী অনবরত কাঁদছেন। ফিড কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে রইল। এক পর্যায়ে কান্নার রেশ কিছুটা প্রশমিত হলে রানী জানালেন, এখন আর কোনোভাবেই নীরার অ্যাবর্শন সম্ভব নয়। তিনি পরিচিত এক গাইনি ডাক্তারের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, এখন নীরা যে স্টেজে আছে সেই অবস্থায় অ্যাবর্শনে ওর প্রাণনাশের আশঙ্কা আছে। রাজ অস্থির চিত্তে বারবার চুলে হাত বোলাতে লাগল। দু হাতে সেগুলোকে পেছনে ঠেলে দিতে গিয়ে হঠাৎ ওর হাত থেমে গেল। ঝট করে মায়ের দিকে তাকালো। নীরাকে এখান থেকে সরিয়ে ফেললে কেমন হয় আম্মা? রানী কান্না বন্ধ করে ছেলের দিকে চাইলেন। ফিডও অবাক হয়ে রাজের দিকে তাকিয়ে রইল। রাজ সোজা হয়ে বসল এবার। মাথা ঝাঁকিয়ে বলল, এর কোনো বিকল্প নেই। এতে অন্তত একটা দিক রক্ষা হবে। বাপ্পির অসুস্থতা, আত্মীয় স্বজনের তোপের মুখে পড়া থেকে বেঁচে যাওয়ার উপায় হিসাবে এটা মন্দ হবে না। রানী অবাক হয়ে বললেন, কোথায় নিবি তুই ওকে? এতগুলো দিন ও কার কাছে থাকবে? আমাদের তো এমন কোনো আত্মীয় নেই যার কাছে নীরার এমন অবস্থায় ওকে লুকিয়ে রাখা যায়। নইলে দেশ বিদেশে তো আত্মীয়ের অভাব নেই। আর ওকে তুই যেখানেই নিয়ে যা, একদিন না একদিন তো এই সমাজেই ওকে ফিরে আসতে হবে। তখন সবাইকে কি উত্তর দিবি তুই? বাচ্চাটারই বা কি পরিচয় দিবি? মা, পুরো ব্যাপারটা সামলানোর জন্য আমরা একটা লম্বা সময় পাব, কিন্তু আপাতত নীরাকে বাপ্পির আশপাশ থেকে সরাতেই হবে। প্রায় প্রতিদিনই কেউ না কেউ বাপ্পিকে দেখতে আসছেন। তাদের সবারই কমন প্রশ্ন থাকে, নীরার কি হয়েছে? এখন তুমি প্রেশার লো আর ঠান্ডা সর্দি কাশি বলে চালিয়ে দিচ্ছ, আর কিছুদিন বাদে তো এটাও বলতে পারবে না। তখন কি জবাব দেবে? রানী ভেজা চোখ মুছে বললেন, তা না হয় বুঝলাম, কিন্তু কোথায় নিবি তুই ওকে? বান্দরবান, সাহেদা ফুপির কাছে। রানীর হঠাৎ মেজাজ খারাপ হয়ে গেল। কার ওপর বলতে পারবেন না, তবে কথাটা রাজ বলায় ওর ওপর গেই পড়ল সেটা। ভুলে গেলেন সামনে ফিড বসে আছে। যদিও ফিডকে আজ প্রায় 15 বছর ধরে চেনেন, রাজের স্কুল জীবনের বন্ধু সে। তীব্র স্বরে বললেন, তোর কি মাথা খারাপ হয়েছে? তোর ওই দজ্জাল ফুপির কাছে যাব আমি আমার মেয়ে রাখতে? কেটে কেটে কথা শোনাবে আমাকে? মনে হয় না। আর যদি একান্তই সেখানে রাখতে না চাও তো বাদ দিতে পারো। এর চেয়ে ভালো কোনো অপশন থাকলে বলো। রাজ শান্ত ভঙ্গিতেই বলল। ওর আত্মবিশ্বাসী কণ্ঠস্বর রানীকে মনে করিয়ে দিল আসলেই তার কোনো অপশন নেই। নীরার খালামণি যে দুজন আছে, দুজনই ঢাকায়। তারা রানীর আপন বোন, কিন্তু ওদের সাথেও তো তাকে স্ট্যাটাস মেনটেন করেই চলতে হয়। তাদের বাসায় নীরাকে রাখার কথা ভাবতে পারেন না তিনি। তাতে চরমভাবে লজ্জিত হতে হবে তাকে। তাছাড়া সারাক্ষণ ওদের বাসায় লোকজন আসছে যাচ্ছে, ওদের ছেলেদের বন্ধু বান্ধব, মেয়েদের শ্বশুর বাড়ির লোকজন। না, সেখানে রাখার প্রশ্নই ওঠে না। তার নিজের মান সম্মান থাকবে না। তাহলে করবেনটা কি? রানী বাস্তবিকই দিশেহারা বোধ করছেন। সত্যিই তো, আর কে আছে যার কাছে নীরাকে রাখা যেতে পারে? সেও এমন দীর্ঘ একটা সময় ধরে। ছেলের দিকে তাকালেন তিনি। সে ফিডের সাথে মৃদু স্বরে আলাপ করছে। তোর ফুপির কাছে না হয় দিলাম, কিন্তু তোর বাবাকে কি বলবো? সে তো জানতে চাইবে। এটা তো 2-4-10 দিনের ব্যাপার নয় যে কিছু একটা বলে চালিয়ে দিলাম। এতগুলো মাস। রানীর কণ্ঠ আগের চেয়ে নরম, হয়তো বিপদ আঁচ করতে পারছেন বলেই। ফের বললেন, তাছাড়া তোর ফুপিকে কথা নিজে বলতে পারবো না আমি। যে জাহাবাজ মহিলা, আমাকে কথা শোনানোর একটা অক্ষর পেলেও সেটা উচ্চারণ করতে ছাড়বে না সে। ফুপির ব্যাপারটা আমার ওপর ছেড়ে দাও। তাকে যা বলার আমি বলছি, তোমার ওপর আজ আসবে না। তুমি বরং বাপ্পিকে কি বলবে সেটা ঠিক করো। রাজের চেহারায় এক অন্যরকম প্রশস্তি। রানীর চোখ হেরালো না। তার চেয়ে বলা ভালো, রাজ সেটা লুকাবার চেষ্টা করল না। রানী আর কিছু না বলে উঠে চলে গেলেন। শাহেদা ঘুমোতেই যাচ্ছিলেন, এর মধ্যেই ফোন বেজে উঠল। একটু অবাক হয়েই উঠে বসে ফোনটা হাতে নিলেন। এক পলক পৌশির দিকে দেখলেন, সে টেবিল ল্যাম্প জেলে বই পড়ছে। স্ক্রিনে রাজের নাম দেখে শাহেদা বেশ চমকে উঠলেন। প্রথমেই তার মনে হলো, ভাইজানের কিছু হলো না তো? দ্রুত ফোন কানে চাপলেন। কে রাজ? কি রে বাপ, এত রাতে ফোন করলি?
মায়ের কথায় পৌষি বই বন্ধ করে ফেলল। সেও বেশ উদ্বিগ্ন মায়ের দিকে তাকালো। অবাক হলো মাকে রাজের নাম উচ্চারণ করতে শুনে। রাজ মাকে ফোন করেছে, কিন্তু কেন? তবে যে পৌষি গত 2 দিন ধরে ওকে ট্রাই করছে কিন্তু পাচ্ছে না, এর কারণ কি? পৌষির বুকের ভেতরটা খরস্রোতা নদীর মতো কলকল করে উঠল। মায়ের ফোনের ওপাশে রাজ আছে এই কথাটা ভাবতেই এক অনির্বচনীয় অনুভূতিতে ছেয়ে গেল অন্তর। ইচ্ছে হলো মাকে বলে, একটু দাও না মা, কথা বলি, কিন্তু এটা তো আর বলতে পারবে না, কাজেই কান পেতে রইল। এমনিতেও রাতের নিস্তব্ধতায় মাত্র 1 হাত দূরত্বের শব্দ শুনতে খুব একটা বেগ পেতে হচ্ছে না পৌষিকে। ওপাশ থেকে রাজের কণ্ঠ ভেসে এলো, কেন, তোমাকে বিরক্ত করলাম ছোট আম্মি? কি যে বলিস না, রাতে ফোন করলি বলেই বললাম। ভাইজান ভালো আছে তো? না ফুপি, বাপ্পির অবস্থা খুব শোচনীয়। তুমি চলে যাবার পরদিন থেকেই বাপ্পির হঠাৎ প্রেশার হাই হয়ে গেল। এখন তো নিত্য নতুন সমস্যা দেখা দিচ্ছে। বিছানা ছেড়ে উঠতে পারছে না বাপ্পি, পানির গ্লাসটা পর্যন্ত স্থিরভাবে হাতে রাখতে পারছে না বাপ্পি। কি বলিস এসব? ভাইজানের শরীর এত খারাপ আর আমাকে একটুও বললি পর্যন্ত না? এতটাই পর করে দিলি? শাহেদা বেশ কষ্ট পেয়েছেন বলে মনে হলো। রাজ ব্যাপারটা বুঝতে পেরে অন্যভাবে সামলে নিয়ে বলল, বললে তুমি ছুটে আসতে পারতে না, বরং উল্টো টেনশন করতে, তাই বলিনি। আর ওটা কি বললে? পর করে দিলাম? কে কাকে পর করেছে তুমি তো জানো ছোট আম্মি, কেন আমাকে অপরাধী করছো? শাহেদা কিছুটা থমকে গেলেন। রাজকে তিনি ভালোই জানেন, সে দ্বিধাহীনভাবে কথা বলায় অভ্যস্ত। শাহেদা একটা ভুল করতে যাচ্ছিলেন। ভাইজানের কথায় পেছনের সব ভুল গিয়ে নিজের পুরনো অবস্থান থেকে সরে আসছিলেন। রাজের কথায় তার চেতনা ফিরল। আগের ইমেজেই ফিরে গেলেন তিনি, অনড়, অনমনীয়। রাজকে এর বেশি এগোতে দেওয়া উচিত হবে না। সচেতনভাবেই রানীভিলা থেকে চলে আসার দিনগুলির শাহেদা হয়ে গেলেন তিনি। কৌশলে প্রসঙ্গটা থেকে সরে এলেন। এখন কেমন আছেন ভাইজান? প্রেশার কন্ট্রোলে এসেছে? ডাক্তার কি বলল? ডাক্তার আর কি বলবে, সব রকম স্ট্রেস থেকে বেঁচে থাকতে বলেছেন। প্রেশার যেন না বাড়ে সেদিকটায় লক্ষ্য রাখতে বলেছেন, নয়তো স্ট্রোক হওয়া অসম্ভব না। ডাক্তার যেভাবে বলেছেন সেভাবেই তো চলা উচিত। তাকে আপাতত কোনো রকম পেরেশানিতে যেতে দিস না, এদিকটা খেয়াল রাখিস। সতর্কতার সাথেই কথাগুলো বললেন শাহেদা। রাজ নিজেও সেটা না বোঝার মতো বোকা নয়। সেটা ভেবেই সরাসরি প্রসঙ্গে চলে এলো সে। সেটা এখন আর কিভাবে সম্ভব? তোমার ভাইয়ের মাথায় কদিন বাদেই বজ্রপাত হতে যাচ্ছে। সেটার ধাক্কা কিভাবে সামলাবো সেটাই ভাবছি। মানে কিসের বজ্রপাত? শাহেদা না জিজ্ঞেস করে পারলেন না। নীরা অনেক বড় একটা সমস্যা তৈরি করেছে ছোট আম্মি। কত বড় আর কতটা জটিল তা তোমাকে ঠিক বলে বোঝাতে পারবো না। ভবিষ্যৎ পরিস্থিতিই বলে দেবে যে আমাদের পরিবারের ভাগ্যে কি আছে। কি হয়েছে কি বলতো? কি করেছে নীরা? সে আমি তোমাকে বলতে পারবো না ছোট আম্মি। শুধু এতটুকু বুঝতে পারছি, ওকে আগামী 1 বছরের জন্য কোথাও সরিয়ে ফেলতে না পারলে বাপ্পির মান সম্মান, সমাজে আমাদের পারিবারিক সুনাম সব ধূলিসাৎ হয়ে যাবে। মেয়েটা যে এত বড় একটা ঝামেলা তৈরি করবে ভাবিনি। আমার মাথা কাজ করছে না ছোট আম্মি। এমন কেউ নেইও যার সাথে এটা নিয়ে পরামর্শ করব। হঠাৎ তোমার কথা মনে হলো তাই ফোন দিলাম। শাহেদা পুরো 1 মিনিট নীরব রইলেন, তারপর মৃদুস্বরে বললেন, নীরা কি না জানিয়ে কোথাও বিয়ে করে ফেলেছে? শাহেদা পরবর্তী সম্ভাবনার কথা মনে এলেও বলতে গিয়ে চেপে গেলেন। সংকোচবশত উচ্চারণ করতে পারলেন না। দীর্ঘশ্বাস ফেলে বলল, সেটা হলে তো একরকম ছিল, কিন্তু সে তো অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তার বলছে কোনোভাবেই এটাকে অ্যাবর্ট করা সম্ভব না, তাতে ওর জীবন চলে যেতে পারে। এদিকে বাপ্পির এই অবস্থা, সে কিছুই জানে না। আমি সব রকম চেষ্টা করেছি এটা কাভার করার, কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণের বাইরে। ওকে যে কোথাও সরিয়ে নেব তেমন কোনো জায়গাও তো নেই। কি করব বুঝে উঠতে পারছি না ছোট আম্মি। নীরাকে নিয়ে মহা বিপদে আছি আমি। বাপ্পি শুনলে তো মরেই যাবে। যাবেই তো। নীরা এত বড় বোকামিটা কেমন করে করল? হতবিহবল কণ্ঠে কথাগুলো বললেও তার মাথার ভেতর ঝড় বয়ে যাচ্ছে। ভাইয়ের পরিবারের আসন্ন বিপদ ভালোই টের পাচ্ছেন তিনি। হঠাৎ নিজের বিপদের কথা মনে পড়ল। তারও একদিন চরম বিপদের সম্মুখীন হতে হয়েছিল, যদিও বিপদটার ধরন এটার মতো মারাত্মক ছিল না। সেদিন এই ভাই তাকে জোর করে নিজের কাছে না নিয়ে গেলে নিজেকে সামলে নেবার সুযোগটুকুও হয়তো পেতেন না। আজ যত নির্ভর হয়ে সবকিছু ভাবতে পারছেন, সেদিন হয়তো সেটা পারতেন না। শাহেদার মনে হলো তার ভাইয়ের ঋণ শোধ করার এটাই সময়, আর তিনি অবশ্যই অকৃতজ্ঞ নন। সিদ্ধান্ত নিতে 1 মিনিটও লাগলো না তার। দ্রুত বললেন, যদি তোর আপত্তি না থাকে তাহলে নীরাকে আমার কাছে আনতে পারিস। ওইদিকে কিছু একটা বলে ওকে আমার এখানে নিয়ে আয়। ও যতদিন প্রয়োজন হয় আমার কাছে থাক, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তারপর নিয়ে যাস। তার আগে দেখ তোর মা কি বলে, সে হয়তো রাজি নাও হতে পারে। এদিকে পৌষির অবস্থা মরমর। হৃৎপিণ্ডটা উঠে গলার কাছে চলে এসেছে, যে কোনো মুহূর্তে বেরিয়ে যেতে পারে মতো অবস্থা। ফোনের কনভারসেশনে পুরো ব্যাপারটাই তার বোঝা হয়ে গেছে ওর। তবে রাজ আসবে এই আনন্দটাই ওর হৃদয় মনকে আন্দোলিত করে তুলল। নিজেকে স্বার্থপর বলে ধমকও দিল একবার, তাতে বুকের ধরফরানি একটুও কমল না। আস্তে করে উঠে বসল পৌষি। উত্তেজনা প্রশমন করে নির্বিকার থাকার চেষ্টা করল সে। রাজের কণ্ঠ শুনতে পেল,
তুমি ঠিকই ধরেছ ছোট আম্মি। আম্মু রাজি হতে চাচ্ছে না, তবে কারণটা তুমি যা ভাবছো তা নয়। আম্মুর ধারণা তুমি বিরক্ত হতে পারো ভেবেই হয়তো রাজি হচ্ছে না। আম্মু আসলে তোমাকে কোনো ঝামেলায় ফেলতে চাচ্ছে না। তোর মা তো সবকিছু এক কাঠি বেশি বোঝে। আমার অসুবিধে তো আমি বুঝবো, নাকি তোর মা বুঝবে? দে ফোন দে তোর মাকে। রাজ চেপে রাখা দম সন্তর্পণে ত্যাগ করে মায়ের দিকে এগিয়ে দিল ফোনটা। রানী কয়েক সেকেন্ড ফোনের দিকে তাকিয়ে থেকে তারপর সেটা কানে ঠেকালেন। মন মেজাজ দুটোই খারাপ হয়ে গেল তার। নীরা হারামজাদিটার গলা টিপে মেরে ফেলতে পারলে বেশ হতো। ওর জন্যে আজ এই বদমেজাজি মহিলার কাছে নত হতে হচ্ছে। নরম সুরে বললেন, হ্যালো শাহেদা। আসসালামু আলাইকুম ভাবি, কি খবর তোমাদের? শাহেদার গলায় উদ্বেগ না বিজয়ের আবেগ বোঝা গেল না, হয়তো তারই বোঝার ভুল। রানী নিজেকে সংযত রাখলেন। আজ প্রয়োজনটা তারই শাহেদার কাছে। বললেন, খবর তো রাজের মুখে সবই শুনলে, নতুন আর কোনো খবর কি? সেটাই ভাবছিলাম, তোমার মতো আদর্শ মায়ের সন্তান হয়েও আমার মেয়েটি আজ জীবনের এরকম একটা সময় এসে মুখ থুবড়ে পড়ল। বাচ্চাদের যত দুর্ভোগ তো মায়েদের ভুলের কারণেই। শুধু জন্ম দিলেই যদি মা হওয়া যেত তাহলে তো হতোই। রাস্তার ওই পাগলিকেও পারে বাচ্চা জন্ম দিতে। জন্মদাত্রী হলেই মা হওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। আমিও মেয়ের মা। এত বিপদ গেছে, কিন্তু কাউকে আঙুল তুলতে দেইনি, আর কেউ আঙুল তুলতে পারবেও না এমনভাবে মানুষ করেছি। পৌষী একটা বড়সড় ঢোক গিলল, আর রানী গিলল রাগ। মৃদু স্বরে বললেন, কথাগুলো হয়তো আমার পাওনা ছিল বলেই শুনতে হলো। তোমার মেয়ে আমার রক্ত সম্পর্কের নয়, কিন্তু আমার মেয়ে তো তোমার রক্ত। সেই দায় থেকে যদি পারো তো কিছু করো, নয়তো দরকার নেই। আমার স্বামীর ভাগ্যে মৃত্যু থাকলে মরবে, না হলে প্যারালাইজড হয়ে পড়ে থাকবে। তবু কারো কাছে হাত পাততে যাব না। তোমার কাছে আমি কোনোদিনই আমার মেয়েকে পাঠাবো না। তুমি নিজে যদি বিবেকের গরজ অনুভব করো, তবে তোমার ভাতিজিকে নিজের কাছে নিয়ে রাখতে পারো, আমি বাধা দেব না। বাকি তোমার বিবেচনা। বলে ফোনটা রাজের হাতে ফিরিয়ে দিয়ে উঠে চলে এলেন রানী। তার মাথা এবার সত্যিই গরম হয়ে গেছে। তিনি জানতেন শাহেদা তাকে কথা শোনাবার সুযোগ পেলে ছাড়বে না, আর হলোও তাই। তবে তিনি নিজেও এজন্য কম দায়ী নন। পৌষীকে নিয়ে কম কথা শোনাননি। শাহেদা তার প্রতিশোধ নিতে পিছুভা হবে কেন? আজ সকাল থেকেই পৌষীর পরিশ্রমের অন্ত নেই। আপাত দৃষ্টিতে যদিও মনে হচ্ছে মায়ের কথায় সে ঘরদোর গুছাতে লেগেছে, কিন্তু আদতে পুরো কাজটার মধ্যে ওর নিজের আগ্রহ আর উদ্দীপনাই সলোয়ানা। যদিও ভাবে ভঙ্গিতে সেটা প্রকাশ না করার চেষ্টাটাই প্রবল। আম্মুকে কোনো অবস্থাতেই মনের খবর জানতে দেয়া যাবে না। সমস্ত কাজের মধ্যে নিরাসক্ত ভাবটা ধরে রাখার চেষ্টা তাই প্রতি মুহূর্তে। গত রাতে রাজের সাথে ফোনে কথা বলার পর আজ সকালেই সাহেদা নিচে নেমে সোজা আন্দামানের ঘরে চলে এলেন। সরাসরি ওকে ডেকে জানিয়ে দিলেন যে নিচতলার ছোট রুমটা তার 2-1 দিনের মধ্যেই লাগবে। আন্দামান তাৎক্ষণিকভাবে হতচকিত হলেও নিজেকে সামলে নিয়ে বলল, একেবারে হঠাৎ করে রুম, কি ব্যাপার মামি? আন্দামানের হকচকিয়ে যাওয়ার জোরালো কারণ আছে। সাহেদার ওই রুমটাতে এখনও ছাত্রদের বেঞ্চ, চেয়ার, বোর্ড সবকিছু ওভাবেই আছে। কারণ সাহেদারা আসার পরপরই ওই ঘরটায় জানালা নেই বলে ভালো ভাড়াটে আসে না মর্মে যুক্তি দেখিয়ে রুমটা তাৎক্ষণিকভাবে ব্যবহারের একটা মৌখিক অনুমতি আদায় করে নিয়েছে সায়েকা নিজেই। মামিও সব শুনে মৌন সম্মতিই দিয়েছিলেন। কিন্তু এই মুহূর্তে মামির এমন হুট করে রুমের দরকার পড়ে যাওয়ায় অবাক হওয়াতেই স্বাভাবিক। তার উপর সায়েকার বদ্ধমূল ধারণা ছিল যে মামি এই রুমটা কখনোই কাজে লাগাতে পারবেন না। ফলে তারা নিরবচ্ছিন্নভাবে এটা ব্যবহারের একটা লম্বা সুযোগ পাচ্ছে। এর মধ্যে এই ঘটনা। আন্দামান বিস্মিত। হঠাৎ রুম লাগবে বললেন? কোনো সমস্যা হয়েছে মামি? সমস্যা তেমন কিছু না বাবা, আমার ভাইয়ের মেয়েটা আসবে আমার কাছে কিছুদিন থাকতে, সে কারণেই আমার রুমটা লাগবে, সংক্ষেপে বললেন সাহেদা। এখানে এত ফিরিস্তি দেওয়ার প্রয়োজন বোধ করলেন না তিনি। ও তাই নাকি? কিন্তু রুমের ভেতরের মালপত্র তো সব ওভাবেই তালাবদ্ধ পড়ে আছে। স্কুল এখন পরীক্ষা শেষের ছুটিতে আছে বলেই, নয়তো এখন তো ছাত্রদের ক্লাস চলতো রুমে। এখন হুট করে চেয়ার টেবিল কিভাবে কি করব মামি? আমাকে তো সময় দিতে হবে আপনার। বলবে না ভেবেও ইতস্তত করে বলেই ফেলল আন্দামান। সময় কিভাবে দেব? আমার ফোনই তো এলো গত রাতে, আর আমি তোমাকে সকালে জানালাম। আমি বুঝতে পারছি অনেক সমস্যা হবে, কিন্তু আপাতত একটা ব্যবস্থা না করলে মেয়েটাকেই বা রাখি কোথায় বলো? তা তো বুঝলাম মামি, কিন্তু এই রুমে গেস্ট থাকবেই বা কী করে? কোনো বিছানাপত্তরও তো নেই। এমনিতে কতদিনের জন্য আসছে আপনার গেস্ট? আন্দামান উষ্মা চাপার চেষ্টা করল। সায়েকার কানে গেলে সে কিভাবে রিয়্যাক্ট করবে সেটাই চিন্তার কথা। সে তো উঠেই মেয়ে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, হয়তো রান্নাঘরে আছে। আন্দামানের এই প্রশ্নে সাহেদা মনে মনে যথেষ্ট বিরক্ত হলেও সেটাকে সযত্নে চাপা দিয়ে বললেন, এই রুমে অত ফার্নিচারের দরকার নেই। মেয়েটা আসার আগেই আমি কাল বা পরশু একটা ম্যাট্রেস আর 2টো বালিশ কিনে এনে নেব, সাথে একটা ছোট ড্রয়ার সেট। কারণ ভাইজিকে তো আর এই ছোট রুমে থাকতে দেওয়া যাবে না। আমি এই রুমে থাকব, ও থাকবে পৌষীর সাথে ওপরে বড় রুমটাতে। ও একটু বিপদ হয়ে গেল যে মামি, হুট করে এসব চেয়ার টেবিল কোথায় সরাই? ছাত্রদেরকেই বা কি বলি? আন্দামান আমতা আমতা করতে লাগলো। আমার মনে হয় তোমার মেয়ে তন্নির রুমটা খালি করে আপাতত ওখানে ছাত্র বসানোর ব্যবস্থা করলে ভালো হয়।
আর এর মধ্যেই আশেপাশে একটা ভালো রুমেরও খোঁজ করতে থাকলে? ততদিন তন্নি না হয় আমার সাথেই ঘুমালো, সমস্যা কি? সাহেদার সুচিন্তিত উত্তর। আন্দামান বেশ বুঝতে পারছে ওটা তার বয়সিক যোগ্যতা। ওভাবে ঠান্ডা মাথায় কথা বলার পরিস্থিতিতে পৌঁছানোর আগেই সে হয়তো পটলি তুলবে। মামির কথা তাকে আপাত সমাধান ধরে নিলে ব্যবস্থাটা একেবারে মন্দ না হলেও সায়েকা খুব ক্ষেপে যাবে, আর সায়েকা ক্ষেপে গেলে ওটা শান্ত করা একটু মুশকিলই। তবে অতি সত্বর আরেকটা ভালো রুম খুঁজে না পাওয়া পর্যন্ত সমস্যাটা যথেষ্ট বিরক্তিকরই বটে। আন্দামানের বড় মেয়ে তন্নি এবার ক্লাস 10-এ। ওর জন্য একটা ছোট্ট রিডিং রুমের মতো রেখেছে আন্দামান। সেখানেও পড়ে আর রাতে ঘুমায়, কারণ সে বড় হচ্ছে, বাবা মায়ের সাথে তো আর ঘুমোতে পারে না। তাছাড়া সে সামনের বছরই এসএসসি দেবে, ফলে খুব স্বাভাবিকভাবেই তার আলাদা একটা রুম দরকার। এরই মধ্যে মামির কারণে এই হুট সমস্যার পরিবর্তিত পরিস্থিতিতে মেয়েটার লেখাপড়ায় দারুণ ব্যাঘাত ঘটবে। পাশাপাশি প্রতিদিনকার সায়েকার বিষেদগার তো ফ্রি, রাসেলের সাথে পরামর্শ করে দেখা যেতে পারে ভাবল আন্দামান। যদিও আজকাল সেটাকে ওকে একটু বেশি নিবেদিত প্রাণ মনে হচ্ছে সাহেদা মামিদের ব্যাপারে। আন্দামান আর কথা না বাড়িয়ে সরে এলো। সায়েকা রান্নাঘর থেকে বেরোলে ওকে নিচুস্বরে কথাটা বলা মাত্রই তেলে বেগুনে জ্বলে উঠল সে। স্বভাবসুলভ ভঙ্গিতে চেঁচিয়ে উঠতে গেলে আন্দামান থামালো। আরে আস্তে কথা বলো, মামি শুনলে কি ভাববে? কি ভাববে মানে? ভাবাভাবির কি আছে? সে চাইলেই হয়ে গেল নাকি? তার আক্কেল কি সে খাইয়ে বসেছে যে হুট করে ঘর চাইলো আর আমরা ঘর খালি করে দিলাম? একটা সময়ও দিবে না? তার কি বিবেক মরি গেছে নাকি? আচ্ছা, এখন হইচই বাদ দিয়ে কি করা যায় সেটা ভাবো তো। এখন তুন্নির ঘরটা খালি করা ছাড়া আমাদের আর কোনো উপায়ও তো নেই। আমার তুন্নির প্রিটেস্ট পরীক্ষা, এর মধ্যে তোমার মামির রং লাগছে তার ভাইজিরে আনবে। ফাজলামি আর কি। কেন কয়দিন থাকবি ভাইজি যে এক্কেরে ঘর খালি করে তুলতে হবে তারে? হাবভাবে তো মনে হচ্ছে অনেক দিন থাকবে। যাক, এখন আর হইচই করে লাভ কি? তার ঘর সে চাইতেই পারে। আমি রাসেলের সাথে কথা বলে দেখি। তুমি কোনো ক্যাচাল করতে যেও না। মামি কিন্তু এমনিতেই রাগী। এই ডরেই মরো তুমি, ভিতুর ডিম। সায়েকা গজগজ করে ওঠে। আন্দামান আর কথা না বাড়িয়ে উঠে পড়ে। তার এখন রাসেলকে দরকার। ভেবে মোবাইল বের করে রাসেলকে ফোন দিলে সে জানালো সে কিছু কেনাকাটা করার জন্য চট্টগ্রাম গিয়েছে, ফিরতে একেবারে রাত হবে। আন্দামান সংক্ষেপে সাহেদা মামির প্রসঙ্গটা তুলল। অবাক হয়ে লক্ষ্য করল এটা শোনার পরেও রাসেলের মধ্যে কোনো টেনশন দেখা গেল না। সে দিব্যি বলে বসল, আম্মার রুম লাগলে তো তাকে দিতেই হবে আন্দামান ভাই। ওনার গেস্ট আসলে রুম লাগবে, এটা তো স্বাভাবিক। আপনি ব্যবস্থা করেন, আমরা এর মধ্যে রুমের ব্যবস্থা করে নেব। আন্দামান হতভম্ব হয়ে গেল ওর কথা শুনে। কে বলবে এই ছেলে 1 সপ্তাহ আগেও সায়েকাকে বিভিন্ন সান্ত্বনা দিয়েছে এই বলে যে ওদের আসতে দেন, 1 সপ্তাহের মধ্যে বান্দরবান থেকে না ভাগাসি তো দেখবেন। এখন তো দেখা যায় পারলে নিজের বাসাটাই ছেড়ে দেয় সে সায়েদা মামি আর পৌষির জন্য। মানুষ আসলে বড় স্বার্থপর প্রাণী, তিক্ততার সাথে ভাবল আন্দামান। রাসেল আসলেই বেশ ব্যস্ত সময় কাটাচ্ছে। বছরের এই সময়টা ওদের ব্যস্ততাতেই যায়। শুধু ওরা একা নয়, গোটা থানচিবাসী এই সময়টা চরম ব্যস্ততার মধ্য দিয়েই কাটায়। মারমা উপজাতিদের সাংরাই উৎসবকে কেন্দ্র করে গোটা থানচিতে একরকম সাজ সাজ রব পড়ে যায়। বাংলা নববর্ষকে কেন্দ্র করেই মূলত এই উৎসব। তবে জানুয়ারি থেকেই উৎসবের আয়োজন শুরু করে দেয় ওরা। জুম চাষিরা জুম থেকে পাওয়া চালের পিঠার আয়োজনে ব্যস্ত হয়ে পড়ে। পাহাড়িরা পাহাড় জুড়ে ফুলের চাষ করে এবং এই ফুল কাউকে সহজে ছিঁড়তে দেয় না। এমনিতেও শীতের শেষে বসন্তের ছোঁয়া লাগে পাহাড়গুলোতে। এ সমস্ত ফুল ওরা একেবারে পাং ছোয়াইয়া লাতেই ছিঁড়ে আনে। মারমা ভাষায় পাং ছোয়াইয়ের অর্থই হল ফুল ছেঁড়ার দিন। এটা সাধারণত 13ই এপ্রিলের রাতেই করে ওরা। মোটামুটি পহেলা বৈশাখের 2 দিন আগে থেকে শুরু হয়ে একেবারে নববর্ষের 2-3 দিন পর পর্যন্ত চলে উৎসবের আমেজ। পুরো বান্দরবান তো বটেই, বিশেষ করে থানচিবাসীরা এই সাংরাই উৎসবে দারুণ মেতে ওঠে। এটার আবার আরেকটা কারণ আছে। সাংরাইয়ের দিনগুলোকে ওরা অবিবাহিত ছেলেদের বিয়ের জন্য নির্ধারিত করে রাখে। পাহাড়ের অবিবাহিত ছেলেগুলো তাদের জন্য বিয়ের সময়টাও সাংরাই উৎসবকে কেন্দ্র করেই স্থির করে থাকে। মেয়েরা দলে দলে থামি বানাতে দর্জির কাছে ছোটে। কার থামি কতটা সুন্দর আর আকর্ষণীয় হবে তার প্রতিযোগিতা শুরু হয়ে যায়। একই অঞ্চলের অধিবাসী হওয়ার কারণে রাসেলদের পরিবারও এতে সমানতলায় অংশ নেয়। রাসেলের পরিবার ঠিক করে রেখেছে এবারের সাংরাইতেই ওরা পৌষিকে ঘরে তুলবে। সেভাবেই প্রস্তুতি নিচ্ছে ওরা। হাহেদাকে এরকম একটা আভাস সেদিনই দিয়ে দিয়েছে রাসেলের বড় বোন পারুল। বাবা মা নেই ওদের, ফলে যা করার পারুল আর ওর বরকেই করতে হবে। পারুল সেদিনই তাকে জানিয়েছে এবার সাংরাইয়ের পরপরই রাসেলের বিয়েটা সেরে ফেলতে চায় তারা। তা না হলে অন্তত আকদটা সেরে ফেলবে। সেই ভাবনা থেকেই আজ রাসেলের চট্টগ্রাম আসা এবং পৌষির জন্য একটা সুন্দর থামি দেনা আর একটু দামি কাপড়ের হওয়া চাই থামিটা। ইচ্ছে আছে এটা কিনেই সোজা পৌষিদের বাসায় চলে যাবে রাসেল। নিজের হাতে ওকে থামিটা উপহার দিতে চায় সে। হঠাৎ মনে পড়ল এই থামি কেনার সুযোগে একবার পৌষির সাথে কথা বললে কেমন হয়। যেমন ভাবা তেমন কাজ। দ্রুত ফোন দিল শাহেদার নম্বরে। পৌষির নম্বর নেই রাসেলের, চেয়েছিল একবার, মেয়েটা দেয়নি। ফোন শাহেদাই ধরলেন। কি ব্যাপার রাসেল? জি আম্মা, এই তো। নাস্তা করেছেন আম্মা? হ্যাঁ, এই তো করলাম একটু আগেই।
যাক, তুমি ফোন করেছো ভালোই হয়েছে। আমার ভাইয়ের মেয়েটা কিছুদিন আমার কাছে এসে থাকতে চাইছে, বুঝলে রাসেল। আমি আন্দামানকে বললাম তোমাদের ওই কোচিং ক্লাসের রুমটা খালি করে দিতে। আমার হাতে তো আর অপশান নাই বাবা, কি করব বলো। কোনো সমস্যা নাই আম্মা, আপনার রুম আপনি ব্যবহার করবেন, তাতে কার কি বলার আছে। বরং এতগুলো দিন আপনার রুমটা ব্যবহারের সুযোগ যে দিয়েছেন, এটাই তো অনেক। তুমি এই কথা বলে আমি খুব খুশি হলাম বাবা। আন্দামান তো শুনে মুখ কালো করে ফেলেছে। তা তুমি এখন কোথায়? আমি একটু চাটগা এসছে আম্মা, সে কারণেই আপনাকে ফোন দেওয়া। পৌষির জন্য একটা থামি কিনতে চাইছিলাম, কিন্তু কোন রংটা কিনবো বুঝতে পারছি না। আপনি অনুমতি দিলে পৌষির সাথে একটু কথা বলতাম আর কি। ওর পছন্দের রংটা জেনে নিয়ে কিনতে চাইছিলাম। থামি? এটা কি জিনিস রাসেল? ও, আমার থামি চেনেন না? এটা থানচির ঐতিহ্যবাহী পোশাক। সাংরাইতে এখানকার সব মেয়েরা পরে। আমার নিজেরও ইচ্ছে আমার আগদেই আমার বউ থামি পড়ুক। শাহেদা চুপ করে গেলেন। এ দেখি গাছে কাঁঠাল গোফে তেল। বিয়ের জন্য হ্যাঁ বলেছেন কিনা অমনিই একেবারে থামি কিনতে চলে গেছে এই ছেলে, যেন তর্স হয় না। শাহেদা মনে মনে বিরক্ত হলেও নিজেকে শান্ত রাখলেন। বিড়বিড় করার মতো করে বললেন, ও কি থামি পরবে? তুমি তো জানো ও কতটা রেস্ট্রিক্টেড মাইন্ডেড। জানি আম্মা, থামি যথেষ্ট শালীন একটা পোশাক, তবে ও চাইলে ডিজাইনটা নিজের মন মতো করে নিতে পারে, ঢোলা আর ফুল হাতা। এর সাথে কথা বলতে পারলে ভালো হতো। ও, আপনাকে তো আরেকটা কথা বলতে ভুলেই গেছি আম্মা। এখানে আমি কেনাকাটা শেষ করে বিল্ডার্সদের অফিস হয়ে তারপর আসব। আজ ওদের সাথে একটু দর কষাকষি করব ভাবছি। ওরা এমনিতে ভবন নির্মাণকালীন আপনার থাকার খরচ বাবদ বাসা ভাড়া দিতে চাচ্ছে 12 লাখ। আমি এটাকে 15 করব ভাবছি। একটু মুলামুলি করতে হবে এই যা। এই টাকায় যেন আপনি স্বচ্ছন্দে একটা বাসা ভাড়া নিয়ে থাকতে পারেন। আপনি কি বলেন আম্মা? সতর্কতার সাথে বলল রাসেল। ছাত্র পড়ানোর সুবাদে মানুষের মেজাজের আঁচ অনুমান করতে তার খুব বেশি বেগ পেতে হয় না। মেয়েকে ফোন দেবার কথা শুনেই ঠান্ডা মেরে গেছে বুড়ি। বেটিকে একটু চিয়ার আপ করা দরকার। রাসেলের কথাটা কাজে এলো। শাহেদা যথেষ্টই অনুপ্রাণিত বোধ করছেন। কলকলিয়ে বলে উঠলেন, এটা তুমি যেটা ভালো বোঝো বাবা, তবে 15 করতে পারলেই ভালো হয়। ও, আরেকটা কথা, কিছুদিনের মধ্যেই আমার ভাইপোটা আসছে, বুঝলে রাসেল। ওর সাথে এটা নিয়ে আলাপ করব ভাবছি। তুমি আজ কথা বলে এসো, তারপর ওকে সহ আমরা এটা নিয়ে বসবো। আচ্ছা, তুমি আগে পৌষির সাথে কথা বলো, ওকে জিজ্ঞেস করে দেখো ও থামি পড়বে কিনা। বলে পৌষিকে ডেকে ওর হাতে ফোন ধরিয়ে দিলে বেশ অবাক হলো পৌষি। তার রক্ষণশীল মায়ের আজ হলোটা কি? পৌষিকে প্রশ্ন করার সুযোগ না দিয়েই নিচে নেমে গেলেন শাহেদা। পৌষির সমস্ত রাগ এবার গিয়ে পড়ল রাসেলের উপর। এদিকে রাসেল নিজেও কিছুটা বেসামাল। সে কোনো প্রতিক্রিয়া দেখানোর আগেই শাহেদা ফোন ট্রান্সফার করে দিয়েছে। মোট কথা, সে আসলে আজ কোনো ডেভেলপারের অফিসেই যায়নি এবং যাবেও না। ওটা তো স্রেফ একটা টোপ ছিল পৌষির সাথে কথা বলতে পারার সুবিধা পাওয়ার জন্য। যেন কথাটা শুনে শাহেদা নরম হয়ে পৌষিকে ফোনটা দেয়। এখন পৌষিকে তো ফোনে পাওয়া গেল ঠিকই, কিন্তু এই ভাইপো শব্দটা যে কাঁটার মতো বিধে রইল, সেটা কি করা যাবে? এই ভাইপো আবার মাঝখান থেকে কোত্থেকে এলো? এর কথা তো আগে বলেননি শাহেদা আন্টি। এ আবার সব ব্যাপারে ঝামেলা করবে নাকি? ধুত্তর। বলুন। কর্কশ কণ্ঠ শোনা গেল পৌষির। সালামবিহীন কর্কশ সম্বোধনে কিছুটা চমকেই গেল রাসেল। থতমত খেয়ে বলল, কি ব্যাপার, রেগে আছেন মনে হচ্ছে? যে দরকারে ফোন করেছেন সেটা শেষ করুন, আমার অনেক কাজ আছে। ও, আমি আপনার জন্য একটা থামি কিনতে চাচ্ছি। কালার চয়েস করতে পারছি না। আপনার পছন্দ তো জানি না, কাইন্ডলি বলবেন আপনি কি ধরনের থামি চান? প্রথম কথা, আমি থামি পরি না। দ্বিতীয় কথা, আপনার কেনা পোশাক আমি কেন পরব? আর আপনিই বা কেন আমার জন্য থামি কিনবেন, জানতে পারি? পৌষির কথা বলার ধরনে মনে হলো সে যথেষ্ট রেগে আছে। রাসেল হেসে ওর রাগ দূর করতে চাইলেও লাভ হলো না, বরং পৌষি তীব্র স্বরে বলে উঠল, বেহায়াপনারও একটা সীমা আছে। আপনারা যেভাবে গায়ে পড়ে আত্মীয়তা করতে চাইছেন তাতে মনে হচ্ছে আমি কোনো মানুষই না, আমার মতামতের কোনো দাম নেই। কে বলেছে আপনার মতামতের দাম নেই? তাহলে আমাকে না জিজ্ঞেস করে বিয়ের আয়োজন করছেন কোন সাহসে? আমার মতামত নিয়েছেন আপনি? পৌষি যেন ফোনেই তার সমস্ত রাগ উগড়ে দিতে চাইছে। আমার জানা মতে শাহেদা আন্টি আপনার মতামত না নিয়ে কিচ্ছু করছেন না। তাছাড়া গত দুদিন ধরে যা হচ্ছে তার সবটাই আপনার সামনে হচ্ছে, আপনি সব দেখেছেন। এখন এইসব কেন বলছেন? বরং আপনি আমাকে বলুন, আমার সম্মানটাকে কি মনে হয় আপনার? আপনারা শহরের লোক বলে আমাদেরকে হাতে নিয়ে খেলবেন? আমার আত্মীয় স্বজন অর্ধেক জেনে গেছে আপনার সাথে আমার বিয়ে। এখন আপনি এসব বললে তো হবে না পৌষি। উল্টো চাল দিলে রাসেল। পৌষি এবার চুপসে গেল। হবে না মানে কি? আমি বিয়ে না করলে কি আপনারা জোর করে বিয়ে করাবেন? জোর করতে হবে কেন? যা হবে আপোষেই হবে। সবচেয়ে বড় কথা, শাহেদা আন্টির সম্মতি বাইরে কিছুই করিনি আমি। কাজী আপনার যা বলার তাকে গিয়ে বলুন। আমি রাখছি। বলেই রাসেল ফোন কেটে দিল। পৌষি এবার হতভম্ব হয়ে ফোনের দিকে তাকিয়ে রইল। রাসেল তো দর্পভরে কথা বলছে কিভাবে? এসবই আম্মুর আশকারা পেয়ে হয়েছে, নইলে সে বিয়ের ব্যাপারে এভাবে প্রেশার দেবার সাহস পায় কোথায়? হঠাৎ রাজের ওপর রাগ বাড়ল। গত 3টা দিন ধরেই সে যোগাযোগ বন্ধ রেখেছে, যার কারণে পৌষি একা কোনো সিদ্ধান্তই নিতে পারছে না। নইলে ঘটনা এতদূর বাড়তে পারত না। রাজ ওর সাথে কেন যোগাযোগ করছে না, এটাও তো একটা বড় প্রশ্ন। হঠাৎ গতরাতের ফোনের কথা মনে পড়তেই কল লিস্টে চাপ দিল।
সাথে সাথেই রাজের নামটা চলে এলো। কোনো কিছু না ভেবে অনেকটা মনের তাড়না থেকেই নামটাতে প্রেস করে বসলো। চকিতে দরজার দিকে তাকালো পৌষি। না, আম্মার কোনো খবর নেই। তবু উৎকণ্ঠায় বুক ধকধক করছে। রাজের চিরাচরিত গম্ভীর কণ্ঠস্বর ওর কলজের ভেতর দিয়ে ঠান্ডা পানির স্রোত বইয়ে দিল। আহা, কত আপন এই কণ্ঠ। রাজ সালাম দিয়ে বলল, হ্যাঁ ছোট আম্মি, বলো। ছোট আম্মি না, আমি, শান্তস্বরে বলল পৌষি। ওপাশে রাজ স্তম্ভিত। পৌষি নিজেকে সামলে নিয়ে বলল, কি ব্যাপার? আম্মুর নাম্বার থেকে দেখি তোমাকে পাওয়া গেল। আমার বেলাতে নেট সমস্যা কেন? নাকি ইচ্ছে করেই যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছ? অভিমানহত কণ্ঠ পৌষির। রাজ কিছুক্ষণ চুপ থেকে আহত সুরে বলল, তোমার কাছ থেকে অন্তত এই ট্রিপিক্যাল বাঙালি মেয়ের আচরণ আশা করিনি পৌষ। আমার সমস্যাটা তুমি এই 3 দিন না জানলেও গতরাতে নিশ্চয়ই সব জেনেছ। তারপরেও এভাবে বলতে পারছো। একবারও কি ভেবেছো আমার ওপর দিয়ে কি যাচ্ছে? আমার মনের ওপর কি পরিমাণ চাপ যাচ্ছে? একবারও কি জানতে চেষ্টা করেছো? কি সুন্দর করে 8-10টা মেয়ের মতো অভিমানী স্ত্রী সেজে মনের রাগ উগরে দিলে। আমার দিকটা একবারও ভাবলে না যে তোমার সাথে কথা না বলে আমার কেমন লাগছে। শেষ পর্যন্ত তুমিও এমন করবে ভাবিনি। পৌষি এবার লজ্জিত হয়ে গেল। মৃদুস্বরে বলল, সরি, আসলে আমি নিজের টেম্পার ধরে রাখতে পারিনি। তার উপর এদিকে আমি আগামীকাল রওনা দিচ্ছি পৌষ। এসেই না হয় শুনবো। কাল আসছো তুমি? সত্যি? আচ্ছা তুমি এসো, ফোনে এত কথা না হয় থাক, এলেই সব জানবে। অনিচ্ছা সত্ত্বেও কথাগুলো বলতে হলো পৌষিকে। বাই বলে রাজ ফোনটা কেটে দিল। অপার আনন্দে ফোনটা গালের সাথে চেপে ধরল পৌষি। এক অন্যরকম খুশিতে ছেয়ে আছে মনটা। হঠাৎ মনে পড়তেই দ্রুত কল লিস্ট বের করে রাজের সাথে ফোন কনভারসেশনের রেকর্ড মুছে দিল। আম্মু দেখলেই সন্দেহ করবেন। তার চেয়ে আপাতত পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলাটাই নিরাপদ। ওই মগা থামি আনে আনুক, বোবার মতো আলমারিতে তুলে রেখে দেবে। তারপর রাজ এসে যা করার করবে। বাসায় রাজ অফিস থেকে 7 দিনের ছুটি নিয়েছে। নীরাকে ফুপির কাছে পৌঁছে দিয়ে ওখানে সবকিছু গুছিয়ে দিয়ে আসতে কয়েকটা দিন লাগবে ভেবেই। তবু পৌষির কথা ভেবে আরও কয়েকটা দিন বেশি ছুটি নিয়েছে রাজ। আজ সন্ধ্যার প্লেনেই ওরা চট্টগ্রাম রওনা দেবে। ফিডো এসছে ওদের এয়ারপোর্টে পৌঁছে দিতে। এদিকে আম্মু এসে জানালেন নীরা সকাল থেকেই কান্নাকাটি করছে। সে বান্দরবন যেতে চায় না, রায়ানের সাথে দেখা করে কথা বলতে চায়। রানী বহু কষ্টে তাকে বুঝিয়ে ঠান্ডা করেছেন। রাজ ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বাপ্পিকে কি বলেছ? তোর বাবাকে বেশি কিছু বলতে হয়নি। বলেছি শাহেদার কাছে ঘুরতে যাচ্ছে, তাতেই সে খুশি। বোনের নামে তো দেওয়ানা তোর বাপ। বোনের জন্য ভাইয়ের এই সফট কর্নারকে খারাপ চোখে দেখছো কেন আম্মু? নীরার জন্য আমার ফিলিংসকে তাহলে কি বলবে তুমি? কেমন করে যে এমন স্ববিরোধী চিন্তা লালন করো মনে বুঝি না। রানী চুপ করে গেলেন। এমন সময় মীরা দৌড়ে এসে মাকে ডাকল, আম্মু, নীরা তুয়াকে ডাকছে। মীরার দৌড়ে আসার ভঙ্গিতে রানী ভয় পেয়ে গিয়েছেন। দ্রুত ছুটে গেলেন নীরার ঘরে। গিয়ে হতভম্ব হয়ে গেলেন। মেয়ে গলা ছেড়ে কাঁদছে আর বিছানার চাদরের রং অনেকটাই বদলে গেছে। রানীর মনে হলো তিনি হয়তো জ্ঞান হারাতে যাচ্ছেন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে পরের কোনো গল্পে। আরও এরকম নিত্য নতুন গল্প বা উপন্যাস পেতে তাকদির ইসলামিক টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, একটি কথা না বললেই নয়, আমরা যেন সকলেই নামাজ ঠিকমতো আদায় করি, কারণ নামাজ পাপ কাজ হতে বিরত রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। আমিন।